আমার খুব ইন্টারেস্টিং মনে হয় যে ওই অ্যাড দেখে শুধু বিজ্ঞাপন দেখে একটা সমাজ সম্পর্কে অনেক কিছু জানা যায়। অফকোর্স বিজ্ঞাপন তো সমাজের রিফ্লেকশন। হ্যাঁ, আমরা আজকে একটা বিশেষ পর্ব করছি শিল্পকলা ও বিজ্ঞাপনের সম্পর্ক নিয়ে। এ বিষয়ে বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বাণিজ্যিক কলার বিশেষজ্ঞ আহ, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি। আমার সঙ্গে আরো রয়েছেন বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, শেখ অভিক, নবকুমার চক্রবর্তী ও সজল সরকার। যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে লিখবেন, ওখানেই আমরা প্রয়োজন হলে দু একদিনের মধ্যেই উত্তর দেব। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি একজন খ্যাতিমান কমিউনিকেশন ব্র্যান্ড, মিডিয়া মিডিয়া হ্যান্ডলিং ও সোশ্যাল কমিউনিকেশন বিশেষজ্ঞ। জন্ম 1947 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ ও গভর্নমেন্ট আর্ট কলেজের বাণিজ্যিক কলার স্নাতক। 1970 সাল থেকে তিনি কেনিয়ান এলকহার্ট ক্ল্যারিয়ন মেকান ও কেনিয়ান এলকহার্ট কোম্পানিতে ক্রিয়েটিভ ডিরেক্টরের কাজ করেছেন দীর্ঘদিন। বাটা, এক্সাইড, ডানলপ, আইটিসি প্রভৃতি ব্র্যান্ডের কাজে নেতৃত্ব দিয়েছেন। 1982-তে মৃত্যুঞ্জয় বাবু হটশপ কমিউনিকেশনস নামে একটি সংস্থা তৈরি করেন, যা বিজ্ঞাপনের জগতে প্রচুর খ্যাতি অর্জন করে। 1987-তে মাদকাসক্তির বিরুদ্ধে জাতীয় স্তরে ক্যাম্পেইন শুরু করেন, যা অনেক জনপ্রিয়তা লাভ লাভ করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করেন স্বাস্থ্য ও পরিবেশ সমেত একাধিক সামাজিক বিষয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, গভর্নমেন্ট আর্ট কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কমিউনিকেশনের কাজে কৃষ্টির ভূমিকা নিয়ে মৃত্যুঞ্জয় বাবু বহু লেকচার দিয়েছেন। অ্যাডভার্টাইজিং ফ্রেটার্নিটি ও পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া অ্যান্ড মিডিয়া থেকে পেয়েছেন একাধিক বেস্ট এজেন্সি পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে বেস্ট ডিজাইনের কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার। 2013-তে অ্যাডভার্টাইজিং ক্লাব অফ কলকাতা তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয় এবং হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করে। এই পুরস্কারের উনি প্রথম প্রাপক। থ্যাংক ইউ। তো গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এবং আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা। আহ, এই আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং দুটো অদ্ভুত, আহ, মানে পিঠোপিঠি ঝগড়াঝাঁটি প্রচুর হয় এটা নিয়ে। মানে শিল্পী সমাজে যারা বিজ্ঞাপন করেন তারা কিন্তু যখন আর্ট কলেজ থেকে আগে, আমি এখন বলবো না, এখন স্ট্রাকচারটা পাল্টে গেছে। আগে আর্ট কলেজে পড়ে, আর্ট কলেজ থেকে পাশ করার পরে অনেকে বিজ্ঞাপন জগতে এসেছে। আমিও যেমন। আমি অবশ্য অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ে এসেছি, কিন্তু অনেকে ফাইন আর্টস থেকেও এসেছেন। গণেশ আলুর মতো বিখ্যাত মানুষ উনিও ফাইন আর্টস থেকে এসেছেন, আরো অনেকে এসেছে। নাও প্রশ্নটা হচ্ছে, অ্যাডভার্টাইজিং এ যারা আসেন, অ্যাডভার্টাইজিং এর শিল্পী যারা, বিজ্ঞাপন শিল্পী, তাদেরকে সবসময় একটুখানি যারা ফাইন আর্টিস্ট, যারা নিজেদেরকে আহ, মানে ওই ফাইন আর্টের প্রমোটার হিসেবে নিজেদেরকে দেখান, তারা কিন্তু বিজ্ঞাপন শিল্পীদের সবসময় ভাবেন ওরা বোধহয় একটু আলাদা জাতের, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে, বিজ্ঞাপন শিল্প আহ, একটা শিল্পের অঙ্গ, যেটা বিদেশে ওরা এটাকে কখনো আলাদা করে দেখে না। ওরা একজন পেইন্টার, তাকেও গ্রাফিক ডিজাইনার বা অ্যাডভার্টাইজিং আর্টিস্ট হিসেবে এক আসনে বসায়, যেটা আমাদের এখানে হয় না। আমি যখন থেকে বিজ্ঞাপন জগতে ঢুকেছি তখন থেকে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, এবং আমার মনে হয়েছে যে বিজ্ঞাপন আহ, শিল্প এমন একটা জিনিস যেটা এ দুটোর মধ্যে তফাৎ আছে খুব। যেমন একজন ফাইন আর্টিস্ট তার ইচ্ছে মতো ছবি আঁকবেন, কার ভালো লাগলো কার ভালো লাগলো না কিছু যায় আসে না তার। যার ভালো লাগলো সে তার পেছনে খরচা করবেন, ছবি কিনবেন, আর যার ভালো লাগলো না কিনবেন না। কিন্তু অ্যাডভার্টাইজিং আর্টিস্ট, বিজ্ঞাপন শিল্পীদের কাজটা কিন্তু অন্য। একেবারে আহ, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে
আমাকে বিশ্বাস করে কাজটা আমার হাতে দিচ্ছে, প্রোডাক্টটা তো বিক্রি করতে হবে। একটা প্রোডাক্ট তৈরি করলে তো হলো না। সারা বিশ্ব জুড়ে যত প্রোডাক্ট তৈরি হচ্ছে তার একটা বিক্রির চ্যানেল তৈরি করতে হয়। সেই চ্যানেলটার মধ্যে অনেক থাকে, তার মধ্যে বিজ্ঞাপন শিল্পীও থাকেন। এছাড়া ইটস এ বিগ সায়েন্স আমার মতে। একটা বিরাট বৈজ্ঞানিক এর মধ্যে খেলা করছে। তো বিজ্ঞাপন শিল্পীদের সেই জায়গাটা খুব ভালো করে বুঝতে হয়, যেটা সাধারণ আর্টিস্টদের বোঝার দরকার নেই, বা পেইন্টার যারা শুধু ছবি আঁকে। আমাদের বুঝতে হয় যে সাইকোলজি, প্রোডাক্টটা তৈরি হয়েছে কার জন্যে? যে মানুষগুলো ব্যবহার করবে তার সাইকোলজি কি? কেন সে প্রোডাক্টটা ব্যবহার করবে? কি তার দাম? সেই দাম সে এফোর্ড করতে পারবে কিনা? এবং কিভাবে তার কাছে আমরা পৌঁছবো? যাতে তার কাছে পৌঁছে যে হ্যাঁ, এরকম একটা প্রোডাক্ট বাজারে এসছে, তার এই দাম, আমি এটা দিতে পারবো কিনা, এফোর্ড করতে পারবো কিনা, কি পারবো না। নাও প্রশ্নটা হচ্ছে, এই সবগুলো জিনিস দেখে একজন বিজ্ঞাপন শিল্পীকে কাজ করতে হয়। আমি একটা প্রোডাক্ট তৈরি করে একজন ম্যানুফ্যাকচারার বা একজন বিজনেস পিপল আপনার হাতে দিয়ে দিল আর আপনি ওটা নিয়ে একটা ছবি এঁকে দিলেন, এটা কিন্তু তা নয়। ব্যাপারটা একসময় তাই ছিল। আ আ 50s 50s, আর্লি 60s বলব না। 40s, 50s এ মেইনলি ড্রইং এর উপরে, ইলাস্ট্রেশন এর উপরে বিজ্ঞাপন। তার পেছনে এত সাইকোলজি কাজ করত না। ওকে? সেগুলো তখনকার দিনের কাজ দেখলেই বোঝা যায়। বাট গ্র্যাজুয়ালি যখন মার্কেটটা কমপ্লিকেটেড হয়ে এলো, যখন প্রচুর কম্পিটিশন আসতে শুরু করলো, আফটার 70, আমি 70 তে ঢুকেছি বিজ্ঞাপন জগতে। তখন থেকে দেখতাম যে এই স্টাডি গুলো করতে হচ্ছে। যে প্রোডাক্টটা কি, তার কার কাছে যাবে, তার সাইকোলজি কি, তার বিহেভিয়ারাল প্যাটার্ন কি, সে কি অ্যাকসেপ্ট করে। ভারতবর্ষে বিজ্ঞাপন করা খুব কঠিন। কারণ এখানে এতগুলো ভাষা, এতগুলো রিলিজিয়ন, হ্যাঁ? এতগুলো আ আ বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলোকে সমস্ত বুঝতে হয়। আমি কলকাতায় বসে একটা কাজ করছি, সেটা হয়তো গুজরাটে লঞ্চ হবে। ধরুন একটা চা। কলকাতায় বসে আমার কাছে ক্লায়েন্ট আসাম কোম্পানি, সে একটা স্ট্রং টি তৈরি করেছে যেটা গুজরাতে লঞ্চ করবে। কেন কলকাতাতে আসাম টি, কলকাতাতে মেইনলি পপুলার হচ্ছে দার্জিলিং টি, হালকা চা। নাও আমি গুজরাটে আহমেদাবাদে গেলাম। গিয়ে ওখানে ৮-১০ টা ফ্যামিলি স্টাডি করলাম। যে এই স্ট্রং টি বলতে তারা কি বোঝায়? এবং সেইটা স্টাডি করে আমাকে ক্যাম্পেইনটা কিন্তু ভাবতে হবে। ক্লায়েন্ট বলল, "তুমি আগে কি করবে বলো?" ফার্স্ট আমি বললাম, "আগে আমার আমার সাইকোলজি স্টাডি করতে হবে। তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন দেখতে হবে। তারা কি ভালোবাসে, কি ভালোবাসে না।" ওইটা করে আমি যখন ৭-৮ দিন স্টাডি করে ফিরে এলাম, বা সেঞ্চুরি প্লাইউড বলে একটা বড় প্লাইউড কোম্পানি আছে। তারা যখন আমার কাছে বিজ্ঞাপন করাতে এলো, I had to go to বোম্বে, কারণ বোম্বেতে ওদের খুব বড় মার্কেট। তো ডিলারদের সঙ্গে আমাকে কথা বলতে হলো যে ডিলাররা কিভাবে এটা বিক্রি করছে। আরো অন্য কোনো রকমভাবে বিক্রি করা যায় কিনা যাতে সেলটা বাড়ে। সো একটা ডিলারের কাছে কমিউনিকেশন, তুমি আরো কিভাবে এটা ভাবতে পারো, বা মানে প্রোডাক্ট ডিসপ্লে, অনেকগুলো ম্যাটার আছে এসব। একেকটা প্রোডাক্টের একেকটা ক্যারেক্টারিস্টিক্স। প্লাইউড ইস অ্যাবসোলিউটলি ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট। আর চা হচ্ছে আবার আরেকটা কাইন্ড অফ। নাও একটা বিজ্ঞাপন শিল্পীকে অনেক প্রোডাক্ট নিয়ে ভাবতে হয়, অনেক বিষয় নিয়ে ভাবতে হয়। সেই ভাবনাটা সাধারণ যারা ফাইন আর্টিস্ট তাদের প্রয়োজন হয়, তারা তাদের নিজেদের মতো ছবি আঁকে। এইখানে একটা বিগ কন্ট্রাস্ট। এবং এই ব্যাপারটা ফিল করার জন্যে পৃথিবীর বিখ্যাত শিল্পীরা কিন্তু, বহু শিল্পী বিজ্ঞাপন জগতে এসেছেন এবং বিজ্ঞাপন করেছেন। এবং তারা খুব এনজয় করেছে এবং বিজ্ঞাপন করার জন্যই তাদের অনেকে নাম হয়েছে। আমার এই প্রেজেন্টেশনে আছে, আমি বলব। সো মানে মুখবন্ধ করতে গেলে এই জিনিসটা আগে আসে, যে এটা নিয়ে একটা কনস্ট্যান্ট এখনো চলে। এই কিছুদিন আগে এখানে খুব বিখ্যাত একটা গ্যালারি আছে, ক্যালকাটা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। তাতে একটা বিজ্ঞাপনের বই ওপেনে আমাকে ডেকেছিল ওটা ওপেন করতে। আমি কিন্তু দ্যা লার্জ অডিয়েন্স, তারা সব বিজ্ঞাপন জগৎ থেকে এসছে মেইনলি। তাদের আমি বলেছিলাম যে, "তোমরা সবাই কিন্তু পাক্কা আর্টিস্ট। তোমরা কখনোই ভাববে না ও আমি অ্যাডভার্টাইজিং করি বলে আমি ওই লেভেলে নই। ইটস টোটালি রং।" কারণ বিজ্ঞাপন করার সময় তোমার ফাইন আর্টস ও দরকার হয়। কারণ বিজ্ঞাপন এগুলো ডিমান্ড করে। বহু বিজ্ঞাপন আছে যেখানে ফাইন আর্টস ইস ভেরি ইম্পোর্টেন্ট, বা গ্রাফিক ডিজাইন বা পেইন্টিং, যাতে প্রোডাক্ট কমিউনিকেশনটা ঠিকমতো করা যায়। তো এই সমস্ত নানা রকম আ আ ভাবনা চিন্তা এগুলো ওদের বুঝিয়েছিলাম। ইয়াং জেনারেশন ছিল মেইনলি। তো এই হচ্ছে আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো 2nd স্লাইড, সুরেন্দ্রবাবু? হ্যাঁ, হ্যাঁ। সো আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং এ কি হচ্ছে? কমিউনিকেশন থ্রু আর্ট। নাও কমিউনিকেশন থ্রু আর্ট কিন্তু বোথ ফাইন আর্টস এও হয়, অ্যাডভার্টাইজিং এও হয়। নেক্সট স্লাইড। নাও
টলস্টয় কি বলেছেন দেখুন, এটা ভালো করে পড়ুন। Art is the international intentional communication of feelings. Very important line. The creation of a work of art proceeds along the artist's desire to share their feelings of joy. দেখুন এখানে কোনো বাধ্যবাধকতা নেই। Share their feelings of joy, grief, anger, hope with others by creating a story, a song, a poem, a play, or a painting. It is the most direct and immediate form of communication. Beautifully explained what is art. But then, what is advertising? I'll come later. Next slide. আপনারা এটা পড়ে নিয়েছেন তো সবাই? আগের স্লাইডটা? হ্যাঁ, আচ্ছা। নাও দ্য হিস্ট্রি অফ ভিজুয়াল কমিউনিকেশন। এটা অল্প বিস্তর আমরা সবাই জানি। তবুও আমি এখানে বলেছি কারণ পুরো জিনিসটা তখন বুঝতে সুবিধা হয়। সৈন্যবাবু নেক্সট স্লাইড কাইন্ডলি। So this is very common thing prehistoric time. দেশ মানে ছবি ছাড়া কিছু ছিল না। ছবি এঁকে বোঝাতে হতো। হ্যাঁ, এইটার সঙ্গে একটা খুব ভালো সিমিলিয়ার দেখবেন বাচ্চারা কথা বলতে পারে না কিন্তু ছবি আঁকে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি এটা বহু জায়গায় এবং অনেক বাচ্চা দেখেছি এইটুকু মানে দেয়ালে চক দিয়ে আঁকছে কিন্তু তার মধ্যেও একটা ফিলিং আছে। কিছু বলতে চায় সেটা বোঝা যায়। আঁকিবুকির মধ্যেও কিছু খুঁজে পাওয়া যায়। আমি জানি না এটা হিস্ট্রিক টাইম থেকে আছে, চলছে। ওকে? এটা আমরা সবাই জানি যে কেভ আর্ট আমরা যখন যাই, আমরা যখন দেখি, আমরা দেখতে পাই তাদের কমিউনিকেশনটা ছবি এঁকে করা। নেক্সট সুনন্দবাবু। সবাই জানি আমরা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনে ইজিপ্ট, মিশরে কিভাবে ছবি এঁকে প্রত্যেকটা পয়েন্ট বোঝানো হতো। তখন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা। চেঞ্জ হচ্ছে। ওকে? মানুষের কন্ট্রোল অফ দ্য ড্রয়িংস অ্যান্ড থিংস আরো বাড়ছে। ওকে? পরের স্লাইডটা। মিডল এজে রিলিজিয়াস আর্ট অ্যান্ড সিম্বলিজম একটা ভীষণ বড় জায়গা নিয়ে নিয়েছিল। সবই কিন্তু আর্ট বেসড। এটা মাথায় রাখতে হবে। পরের স্লাইডটা। ইয়া রেনেসা পিরিয়ডে দেখবেন তখন এই রিয়েলিস্টিক ডিপিকশনটা চলে এলো। পার্সপেক্টিভ, আগে পার্সপেক্টিভ খুঁজে পাওয়া যেত না। তখন পার্সপেক্টিভের কনসেপ্ট আস্তে আস্তে হলো। আপনারা দেখবেন যদি রাজস্থান পেন্টিং দেখেন বা পাহাড়ি পেন্টিং গুলো অনেক পুরোনো দিনের আগে বা 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, তাতে কোনো পার্সপেক্টিভ নেই। ওকে? কিন্তু এই সময় রেনেসা পিরিয়ডে কিন্তু পার্সপেক্টিভের কনসেপ্টটা এলো ইউরোপে। এবং তারপরে ফিগার ড্রয়িং তার মানে রিয়েলিস্টিক ফর্ম। নেক্সট স্লাইড। তারপরে হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। যেখান থেকে আরো বেশি আমরা গ্রাফিক্যাল ইয়েতে ঢুকছি। ছবি আঁকছি, টাইপোগ্রাফি তৈরি করছি, প্রিন্ট করছি। একটা বিশাল আ বা ডিফারেন্স হয়ে গেল পুরো কমিউনিকেশন সিস্টেমে। সেই দেয়ালের গায়ে ৪০,০০০ বছর আগে ছবি আঁকতাম। তার থেকে আস্তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এ পৌঁছে গেলাম। যেখানে আমাদের গ্রাফিক ডিজাইন আরো বেশি কম্পোজড হলো, কমিউনিকেশন আরো বেটার হলো বিকজ অফ দ্য টাইপোগ্রাফি অ্যান্ড প্রিন্ট মিডিয়া এটসেট্রা। এরপরে স্লাইডটা অ্যান্ড দেন আরো মডার্ন এরাতে চলে এলাম ফটোগ্রাফি অ্যান্ড সিনেমা। সো আমার এন্টায়ার কমিউনিকেশন ওয়ার্ল্ডটা কমপ্লিট হলো এই ফটোগ্রাফি অ্যান্ড সিনেমা আসার পর থেকে। আমি আরো বেশি ভালো করে কমিউনিকেট করতে শুরু করলাম। আগে অনেক কষ্ট করে করতে হতো। আমরা শিলালিপি দেখেছি। পাথরে খোদাই করে ওই টাইপোগ্রাফিক্যাল ফর্ম তৈরি করে আ বা আমরা মৌরিয়া মৌরিয়া মৌর্য মানে মৌর্য সভ্যতা বলুন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর পরের স্টেজটা তখন পাথরে কেটে কমিউনিকেট করা হতো। এরকম টাইপের ওই আ মোটিফ দিয়ে। ওকে। কিন্তু যখন আমরা মডার্ন এরাতে এলাম তখন একটা কমপ্লিট হলো। সিনেমা, ফটোগ্রাফিতে আ অনেক কিছু কমিউনিকেট করতে শুরু করলাম। ওকে। সোনাল বাবু নেক্সট স্লাইড কাইন্ডলি। অ্যান্ড নাও দ্য ডিজিটাল এজ। এখন তো সবকিছুই আমাদের কন্ট্রোলে। গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল মিডিয়া আ আ মানে দে আর ডুইং মিরাকল আই মাস্ট সে। বাট দ্যাট ইস অলসো এ ডেঞ্জারাস স্টেজে আমরা এসেছি। সেটা সেটা পরে বলছি। ওকে? তো এইটা হচ্ছে আমাদের কমিউনিকেশন হিস্ট্রির একটা ওভারঅল পিকচার যে কোথা থেকে কোথায় আমরা এসে দাঁড়িয়েছি। ওকে? এর পরের স্লাইড।
So no doubt art is an integral part of communication. Okay, next slide. So advertising is a small part in the vast arena of communication. খুব ছোট্ট জায়গা, কারণ কমিউনিকেশনের ক্যানভাসটা এত বড় যে ওইখানে বিজ্ঞাপনটা সত্যি সত্যি খুব ছোট জায়গা নিয়ে আছে। ওকে, নেক্সট স্লাইড। হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং? আমরা বলেছি হোয়াট ইজ আর্ট, নাও হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং? ইট ইজ এ নিড বেসড কমিউনিকেশন to promote or to sell a product or service through a song, a story, a poem, a play, or a photography, or a painting. Now, advertising is also essentially a direct and, of course, immediate form of communication, no doubt. So, these are the two different part of this whole, শিল্পকলা বা চিত্রকলার মধ্যে যে দুটো তফাৎ আছে। অ্যাডভার্টাইজিং ইজ নিড বেসড। সেখানে আমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে না। সেখানে প্রোডাক্ট সেলের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। কি চায় সে? ওকে। তো বাট দুটো কমিউনিকেশন হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন। না আর্টিস্ট ইনভলভমেন্ট টু ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট। নাও এই ধরনের বিজ্ঞাপন আর্টিস্টের ছাড়া হবে না। এখন ডিজিটাল মিডিয়াতে আর আর্টিস্টদের হয়তো দরকার হবে না। কিন্তু একটা সময় তো আর্টিস্টদের দরকার হতো। এই কমিউনিকেশন গুলো দেখুন যেখানে আর্টিস্টরা ক্লোজলি ইনভলভ। স্লাইড দেখুন, জেনারেল ইলেকট্রিকের বিজ্ঞাপন, জেট ইঞ্জিনের বিজ্ঞাপন করছে, কিন্তু একটা ফোক আর্টের মধ্যে দিয়ে কেন করছে? যখন ইন্ডিয়াতে ওরা বিজ্ঞাপন করছে, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্টটাকে কি সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। এটা তো ইঞ্জিন দেখিয়ে করতে পারতো, জেট দেখিয়ে করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু করেনি। আর্টটাকে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে বিকজ ইট হ্যাজ এ ডিফারেন্ট চার্ম। নাও বিজ্ঞাপনে আর্ট কতটা দরকার হয়, এই জন্যই দরকার হয় সাইকোলজি বেসড। আমি যখন এই বিজ্ঞাপনটা প্রথম দেখেছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, জেনারেল ইলেকট্রিক্স এই বিজ্ঞাপন করছে ইন্ডিয়াতে, যখন ওরা নিজেদের ইন্ট্রোডিউস করছে। তাতে ওরা এরকম আরো অনেক ফোকাস দিয়ে ওদের বিজ্ঞাপন আছে। সো এটা একটা ইন্টিগ্রাল পার্ট। ইউরোপিয়ানরা কিন্তু আমরা হলে কিন্তু ওই ইঞ্জিন দেখাতাম বা একটা দেখাতাম, কিন্তু ওরা করলো কি ক্লাসিক্যাল আর্টটাকে নিয়ে এলো এখানে। কারণ এই কোম্পানি ইজ এ ক্লাসিক্যাল কোম্পানি, ইটস এ হিউজ কোম্পানি, ইটস নট এজ এরিগেরি অর স্মল একটা ছোট্ট কোম্পানি কিছু। সেই জন্য ওরা ওদের ওই ক্লাসিক্যাল ফিলিংটা বোঝানোর জন্য এই ফোক আর্টটা দিয়ে বিজ্ঞাপনটা করবে। আমি মনে করি ইউনিক অ্যাটেম্পট। হ্যাঁ, আচ্ছা, তারপরে সি কতটা কন্ট্রাস্ট হতে পারে। আমি যখন এই জিন্সের বিজ্ঞাপন করছি, স্লিম জিন্স, এই পুরো ক্যাম্পেইনটা শুধু এই একটা করে লাইন ড্রয়িং করে করেছে। না এখানে তো জিন্স পরা হ্যান-ত্যান অনেক কিছু দেখানো যায় বা অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছেও। কিন্তু এটাকে ক্লাসিক করার জন্যে, মাইন্ড মাই ওয়ার্ড, এটাকে ক্লাসিক করার জন্যে এরা এইভাবে ড্রয়িংটা করলো, ডিজাইনটা করলো। এবং অদ্ভুত পরপর যেগুলো আছে, ফ্রেন্ডসরা নিজেরা গল্প করছে, চা খাচ্ছে বা হাঁটছে, সবটা এরকম লাইন ড্রয়িং। আর মজাটা হচ্ছে স্লিমনেসটা বোঝানোর জন্য কমিউনিকেশনটা কত পারফেক্ট দেখুন, যে এর থেকে তো স্লিম কিছু হতে পারে না। জাস্ট ওয়ান লাইন, সিঙ্গল লাইন ড্রয়িং। তো তো পারফেক্ট কমিউনিকেশন এই ক্যাম্পেইনটায়। স্লিম জিন্স অ্যান্ড একটা মডার্ন স্টাইল সবসময় দেখানো হয়েছে জিন্সের, যেটা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নেক্সট স্লাইড। আবার দেখুন, এটা একটা ছোটদের স্টোরি বলার জন্য অন্যরকম ভাবে এখানেও কিন্তু আর্টিস্টদের দরকার হয়েছে। এটা কোনো ফটোগ্রাফি দিয়ে হতো না, এটা একটা একটা ইমাজিনারি অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যেখানে আর্ট ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ফটোগ্রাফি দিয়ে হবে না বা টেকনোলজি দিয়ে হবে না। তারপরে স্লাইড। This is another style of advertisement, the cartoon style. It's a Oreo is biscuit, okay, cream biscuit, but it's mainly a favorite for the children. তো এইভাবে জিনিসটাকে ড্রয়িং করে দেখানো হয়েছে। এটা কিন্তু কোনো আদারওয়াইজ কিছু করেনি, কারণ ক্রিয়েটিভ পার্সন ভেবেছে বা এই ধরনের জিনিস এই গ্রুপের এই বা বয়সের ছেলে মেয়েদের অ্যাট্রাক্ট করবে। ছোটদের কাছে এটা খুব মজা লাগবে, কারণ ওরা
সবসময় কার্টুন দেখছে বা ওই ধরনের আর্ট দেখছে, সেই ভেবে এইটা করা হয়েছে। ওকে, এখানে দেখুন আর্টিস্টদের কত ইনভলভমেন্ট, আর্টিস্ট ছাড়া এই ফিলিংটা তৈরি করা যাবে না। নেক্সট, সুনন্দবাবু, আই এম সরি আপনাকে আমি নেক্সট বলে বলে এরকম একটা বলছি, আপনার মতো অভিজ্ঞ এবং কৃতি মানুষকে। দেখুন এটা খুব একটা ইন্টারেস্টিং, এই যে মার্কারের ইম্পর্টেন্সটা বোঝাতে আহ, এর যে সমস্ত হাইলাইট যেগুলো এই এর লাইফের, এই পুরোটা ওর লাইফের উপর লেখাটা আছে কিন্তু পেছনে। কিন্তু যেগুলো হাইলাইটেড পোর্শন, যাতে ফিদেল কাস্ত্রোকে বোঝা যায় কে সে, সেইগুলোকে হাইলাইট করেছে। এটার মধ্যে খুব ইন্টারেস্টিংলি এটার মধ্যে খুব টেকনোলজি আছে কিন্তু। এটা করতে খুব সহজ ব্যাপার না। এটাকে যেভাবে ওয়ার্ডগুলো সাজানো হয়েছে যাতে যখন হাইলাইট করা হবে তখন পোর্ট্রেটটা যেন ঠিক আছে। এটা শুধু ফিদেল কাস্ত্রো নয়, প্রত্যেকটা যারা মানে ইম্পর্টেন্ট ফিঙ্গার ইন দ্য ইম্পর্টেন্ট ফিগার ইন দ্য ইন দিস আমাদের পৃথিবীতে, তাদের মাও সেতুং আছে, এখানে মহাত্মা গান্ধী আছে, এরকম সমস্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ আওয়ার ডিফারেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, তাদেরকে এখানে দেখানো আছে। ইটস ইউনিক ক্যাম্পেইন, ইট গট এ ভেরি coveted award in the Cannes Festival. তো মার্কারটা যে কত ইম্পর্টেন্ট হতে পারে, যে সবটা পড়ার দরকার নেই। কমিউনিকেশন হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু রিড টোটাল বায়োগ্রাফি অফ দিস ম্যান, বা দ্য হাইলাইটেড পোর্শন। তোমার যদি সময় না থাকে, জাস্ট হাইলাইটেড পোর্শন পড়ে নাও, উইল আন্ডারস্ট্যান্ড। দ্যাট এই ইজ দ্য, এই এই হাইলাইটেড পোর্শন, এটা তো চে গুয়েভারার পোর্ট্রেট। সরি, চে গুভারা, হ্যাঁ হ্যাঁ, চে চে গুভারা গুয়েভারা, পোর্ট্রেট। এইখানে আপনি কি বলছেন যে হাইলাইটেড যে পোর্শন সেগুলোতেও নাম আছে সব নাকি? নাম নয়, ওর ক্যারেক্ট মানে কেন হি ইজ সো নোন ও, পারসন, সেই সেই জায়গাগুলোকেই সেই হাইলাইট করা। জায়গাগুলো। আমাকে যদি চে গুভারাকে জানতে হয়, যে আমি ধরুন ডিটেলটা জানি না, আমি হাইলাইটেড পোর্শন পড়লে জেনে যাবো। আচ্ছা, বাহ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে থিম। কিন্তু এটা আর্টিস্ট ছাড়া হতো না। তো এটা কিসের অ্যাডভার্টাইজমেন্ট? এটা ওই যে তলায় আছে হাইলাইটার। ও, হাইলাইট, লাক্সার এই হাইলাইটার অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা। ইয়েস, এবং এটাগুলো ডিফারেন্ট কালারেও আছে। যেমন এটা ইয়েলোতে দেখাচ্ছে, গ্রিন আচ্ছা, আছে, পিঙ্ক আছে। একেকটা ক্যারেক্টারকে ওইভাবে ওরা দেখিয়েছে। বাহ। ভেরি ইউনিক অ্যান্ড ভেরি আর্টিস্টিক, আই মাস্ট সে। সো হাউ ক্যান ইউ একটা ডু? জিনিস আমরা পাচ্ছি না এখানে, যদি বলুন। হতো ভালো হতো। আপনি কোন সময়কার এগুলো, যদি ওয়েল, বছরগুলো এগুলো ধরুন 90s এর, 90s, মানে আপনি লেট যে ওই যে 90s। ইয়েটা মধুবনীর এদি যে প্লেনের, ওটা ওটা কবে হ্যাঁ, হয়েছিল জানতে পারলে ভালো হতো। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন কোনো লেকচার তৈরি করি তখন কাজগুলোকে বার করি, কিন্তু তার হিস্ট্রিটা পাই না। হ্যাঁ, অনেক সময় পাই, অনেক সময় পাই না। তখন প্রবলেম হয় ঠিকই। আরো পুরনো আমার একটা মানে কবে ক্যাম্পেইন আছে। বেরিয়েছিল, কোথায় বেরিয়েছিল, না, নো, 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 বুঝতে পারবো না আমরা। এগুলো আমাদের দেশে তো ডকুমেন্ট করে না, আর্কাইভ করে না এগুলো। এটা কিন্তু বিদেশেও খুব একটা আমি দেখিনি, কারণ নেট ঘাঁটি কনস্ট্যান্ট, খুঁজি আমি আর্কাইভাল, যে তার ডিটেলটা কবে করেছিল, কে করেছিল। কারণ যে এটা করেছে তার অসম্ভব বুদ্ধিদীপ্ত মানে ভাবনা, না হলে এটা করতে পারত না। আহ, এই যে জিনিসটা ভাবা, আপনি দেখুন প্রোডাক্টের সঙ্গে এর প্রেজেন্টেশনটা কত মিশে গেছে, কমিউনিকেশনটা কত পারফেক্ট, যে হাইলাইটার ইজ ইম্পর্টেন্ট টু হাইলাইট থিংস, নট জাস্ট একটা দাগিয়ে দেওয়া। তার একটা ইম্পর্টেন্স আছে, সেটাকে বোঝানোর জন্য এটা করা। হুম? আচ্ছা, আহ, আপনি পরেরটাই যাই। জিভিসির কথা বলতে আমার মনে পড়ে গেল, ভোক্সওয়াগন 1962 তে যখন আবার লঞ্চ হয়, প্রপার লঞ্চ হয় একটা খুব বিখ্যাত এজেন্সির হাত দিয়ে, তখন যে ক্যাম্পেইনটা, প্ল্যানিংটা, সেটার একটা বিরাট প্রেজেন্টেশন আমার আছে। কিন্তু কোন সময়, কোন সালে, ওই 1962 জানি, কিন্তু কখন ক্যাম্পেইনটা লঞ্চ হয়েছিল, কোথায় হয়েছিল, তার কোনো ডিটেল নেই। বা কোন আমেরিকাতে বা ইউরোপে কোন ম্যাগাজিনে বা কোন নিউজ পেপারে এসেছিল, তার কোনো ডিটেল। বাট আমাদের ওই খুঁজে খুঁজে বার করে ওগুলো দেখালে কি হয়, সুবিধা হয় যারা দেখছে। এই যে যেমন এইটা দেখলেই বোঝা যায় যে আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং সো ক্লোজ, মানে হ্যান্ড ইন হ্যান্ড, আমার যে বক্তব্যটা। ওকে, কিছু বেশ পরেরটাই যাই। হ্যাঁ, পরেরটা যান। আহ, নাও, তারপরে হচ্ছে লোগো ডিজাইন। এই যে ইন্ডাস্ট্রিতে
লোগো ডিজাইন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো কোম্পানি, যে কোনো প্রোডাক্ট, তাকে তার ফেসটা হচ্ছে লোগো বা সিম্বল। তো ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যানিং। একটা প্রোডাক্ট হয়তো আমার কাছে এলো, একটা ধরুন নতুন ধরনের একটা মোবাইল ফোন বেরিয়েছে। হুম, যখন আমার কাছে এলো প্রোডাক্টটা, ক্লায়েন্ট বলল, নাও এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। এটার কি নাম হবে তুমি ঠিক করো। আমি কোথায় এটা মানে বেচতে চাই? আমি একটা প্রাইম মার্কেটে আনতে চাই। এটার দাম হবে 70,000 থেকে শুরু হবে। সুতরাং আমার প্রাইম মার্কেটে আমি যাবো। এইটুকু আমার ক্লায়েন্ট বলে ছেড়ে দিল। তখন আমি দেখতে পাই কি নাম হওয়া উচিত। এই যে ব্র্যান্ড নেম ইজ আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এরিয়া। এর মধ্যে ভাবনা আছে। ব্র্যান্ড নেমটা তৈরি হওয়ার পর তার লোগোটা কি হবে? ডিজাইনটা কি হবে? যেটা ব্র্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে যাবে এবং লোকে উচ্চারণ করতে পারবে সহজে। খুব একটা খটোমটো নাম দিলে সাধারণ লোক, যেটা যদি সাধারণ লোকের জন্য হয়, আচ্ছা এক্সক্লুসিভ লোকের জন্য ঠিক আছে, তার একটু খটোমটো নাম দেয়া যায়। অল দিস থিংস আর রিলেটেড। আর তারপরে হচ্ছে এই যে সিম্বল লোগো, এটা গ্রাফিক আর্টের মধ্যে পড়ে যাচ্ছে টোটালি। If you are not a good graphic artist, you cannot create a beautiful logo design, which will, help the product, okay, to promote. So logo is a very important. দেখলেই বোঝা যায় লোগো গুলো। তার পরপর একটুখানি আপনি দেখান। Now see. Now this is a fantastic symbol design. লোগো বলবো না, সিম্বল। লোগো হচ্ছে যেখানে টাইপোগ্রাফিক্যাল ডিজাইন সেটাকে বলে লোগো। আর টাইপোগ্রাফি যেখানে নেই সেখানে সিম্বল। এটার একটা মজা আছে, আগে প্রচুর সিম্বলিক ডিজাইন হতো। কিন্তু যখন মার্কেটটা ওপেন হয়ে গেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আজকে একটা ইংল্যান্ডে একটা ডিজাইন, তার মানে লোগো যদি হয় একটা টাইপোগ্রাফি দিয়ে ইংরেজি টাইপ ইউজ করে, রাশিয়াতে গিয়ে সেটা চলবে না, অনেকে দেখবে না। এখন অনেক ইজি হয়ে গেছে, বাট একটা সময় তখন ওই ব্র্যান্ডটাতে হয়তো ট্রান্সফার করতে হতো, মানে ওই লোগো ক্যারেক্টারটা চেঞ্জ করতে হতো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, যেটা সম্ভব ছিল না। কিন্তু মজাটা হচ্ছে তখন এই সিম্বলটা উঠে গিয়ে আস্তে, আস্তে লোগো আ না, লোগো উঠে গিয়ে সিম্বলটা আসতে শুরু করলো। যেটা সব জায়গায় যেমন অলিম্পিক লোগো, এই সিম্বল, এটা সবাই বুঝতে পারবে এটা কি আছে এর মধ্যে। যারা জানে, অনেকে জানে না। এখনো আমি ইয়াং জেনারেশনকে যখন পড়াই যদি জিজ্ঞেস করি এটা কিসের সিম্বল বলো? অনেকে বলে অলিম্পিক, কিন্তু কেন? কি আছে এতে সেটা জানে না। এটা ভীষণভাবে আমি লক্ষ্য করেছি। এই যে ৫ টা কন্টিনেন্টকে একসঙ্গে বেঁধে অলিম্পিকের যে স্পিরিট, ওকে, সেইটা বোঝানোর জন্য যে এটা তৈরি করা হয়েছে এবং এত সিম্পলিফাই করে তৈরি করা হয়েছে, সেটা অনেকেই বলতে পারি না আজকালকার দিনের ছেলেমেয়ে। ইটস ভেরি স্যাড স্টেট। আচ্ছা তারপরটা দেখি। তো পৃথিবীর বিখ্যাত সিম্বল, লোগো নয় কিন্তু সিম্বল। ওকে, এটাও কিন্তু পেছনে ওকে আর্টিস্ট থাকতেই হবে, নাহলে হবে না। কারণ এর একটা কনসেপ্ট আছে, আপনারা সবাই জানেন, আমাকে বলতে হবে। আহ, এটাতে আমি একটা আমার একটা এটা দেখে যেটা মনে হয়েছে, হ্যাঁ। যেটা আমি দেখেছি অনেকেই ভাবে না ওইভাবে, এই যে আহ, কামড়ানো হুম, আপেল, হুম। এটা হচ্ছে এই যে খ্রিশ্চানিটিতে বাইবেলে যে ফ্রুট অফ নলেজ, অ্যাবসোলিউটলি, মানে ওটা অ্যাবসোলিউটলি। তো আপেল না, ওটা তো না। স্বর্গের ফল, কিন্তু এটাকে হ্যাঁ, আপেল আমরা চিনবো বলে যে আমি হ্যাঁ, বাইট, আমি কামড়েছি, আমি হ্যাঁ। জ্ঞানের জায়গাটায়। হ্যাঁ, এক্সাক্টলি। আহ, শুধু তাই নয়, রাইট রিলেটেড টু আওয়ার কম্পিউটার অ্যান্ড দ্য টেকনোলজি। আচ্ছা, এখানে একটা ইয়ে মেগাবাইট। হচ্ছে, একটা ফোন বাজছে একটু, আপনারই হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, আমি এটা ধরছি না এখন। হ্যাঁ, আপনি ওই আওয়াজটা আসছে আর কি। হ্যাঁ, আর যাচ্ছে না তো ছেড়ে দিয়েছি। আচ্ছা। আমি এটা আম, আওয়াজটা বন্ধ আর করে এই দিয়েছি। যে হ্যাঁ, হুম। রেনবো তো আছে, কিন্তু এটা তো বহুভাবে আপনার আউটলাইনে থাকে, সলিড থাকে, সব সময় রেনবো থাকে না। কিন্তু নানা এই রকম যে ভাবে, এই নানা এই রকম। আপনার এইটা ল্যাপটপে একটা, দেখবেন শুধু আউটলাইন। এই যে সরি অ্যাপল স্যার। কম্পিউটারের অ্যাপল কেন, এটা আমি হ্যাঁ, আজ পর্যন্ত কারো কাছে জানতে, মানে আমি জিজ্ঞেস করি, কেউ জানে না কেন অ্যাপল, এই ফ্রুট দেখুন, অফ নলেজ। ফ্রুট অফ নলেজ আর বাইবেলের সঙ্গে দেখুন, ওরা তো খ্রিশ্চান, তো হ্যাঁ, তারা বেসিক্যালি তারা বাইবেল ওরিয়েন্টেড। ওদের কাছে দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন বলুন, যাই বলুন, বাইবেলের ধারাটা ওরা ফলো করেছে। অ্যান্ড অ্যাপল ইজ দ্য বেসিক থিং, আদাম অ্যান্ড ইভের তারপরে ক্রিয়েশনটা তৈরি হয়েছে। ওকে। মানে আমার কাছে এই কামড়ানো আপেলটা যে চিন্তা ভাবনার কোন লেভেলে যায়, সো কল্ড আর্টিস্টদের, বহু আর্টিস্টেরই এই লেভেলের চিন্তা ভাবনা থাকে না যে
আপেল ফ্রুট অফ নলেজ, সেটাতে একটা কামড় বসিয়ে দিলাম, তার মানে আমি জ্ঞানের ইয়েতে ঢুকছি, কিন্তু বাবা জ্ঞানের আহ, মানে গুণ দোষ, বিপদ, এই সবই আছে আর কি, জ্ঞান মানে সবই আছে, সবই আছে। আচ্ছা, মানে কেন এটা বলি আপনাকে? অসাধারণ যখন আর কি। আপনি যদি একটা আপেলের ছবি দেন, হ্যাঁ? তাহলে সেটা কিন্তু জেনেরিক পিকচার। হ্যাঁ, আপনি সেটা দিয়ে আপনার কোম্পানির লোগো বা ব্র্যান্ড করতে পারবেন না। ওটা জেনেরিক। যে কেউ আপেল একটা ড্রয়িং ইউজ করতে পারে। Then you are not exclusive. জ্ঞান So বৃক্ষের ফল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যে কেউ একটা অ্যাপেল ইউজ করতে পারে। নাও এটা যদি কমপ্লিট একটা অ্যাপেল থাকতো, তাহলে কিন্তু ওটা নিয়ে ওরা রেজিস্ট্রেশন করতে পারত না। কারণ দ্যাটস এ জেনেরিক থিং। আজকে যদি আপনি একটা ব্যানানার ছবি দিয়ে কিছু করেন, ওটা আপনি জেনেরিক, ওটা আপনি রেজিস্টার করতে পারবেন। দ্যাটস এ কমন। কিন্তু একটা কিছু ব্রেক সেখানে চাই। সো ওরা ঠিক করল যে আমরা যদি একটা কামড় দেখাই, এটার ২ টো মানে আছে। এক হচ্ছে জ্ঞানবৃক্ষের ফল খেয়ে বাইবেলে যে গল্পটা বলছে। হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে আমি যদি এরকম একটা বাইট করে দিই অ্যাপেলটা, সেটা আমার এক্সক্লুসিভ হয়ে গেল। তখন আমি রেজিস্ট্রেশনটা পাবো। কিন্তু আর ওদের তো তৃতীয় সলিড হচ্ছে আপেলও থাকে কম্পিউটারে না, যে লোগো না, 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 না। নেই, ওদের লোগো যেখানে ইউজ করবে, কোম্পানি মানে যেখানে লোগো ইউজ করবে, হ্যাঁ, সিম্বল ইউজ করবে, সেটা হ্যাঁ, এই খাওয়া আপেল হতেই হবে। তাই, হ্যাঁ, তাই। আচ্ছা, হতেই হবে। আচ্ছা, আরেকটা মানে হচ্ছে, না আচ্ছা, আপেলটা শেষ করি। হ্যাঁ, আরেকটা মানে হচ্ছে বাইট, মেগাবাইট কম্পিউটার বা ইয়েতে হ্যাঁ, সবসময় আপনারা জানেন বাইট কথাটা। সো দ্যাট বাইট বিওয়াইটি গোস, আর বিআই, ইয়া, মানে বানানের তফাৎ কিন্তু ইয়া, ফোনেটিক্যালি। ফোনেটিক্যালি। তো সেটাও একটা ইন্টারেস্টিং, এই ভাবনার মধ্যে যারা ভেবেছে, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি বা খুঁজে পেয়েছি, যার জন্য উই লাভ দিস সিম্বল। এনিও অল ওভার দ্য ওয়ার্ল্ড লাভ দিস সিম্বল। নেক্সট প্লিজ। নাও সি, আর্ট ছাড়া এই লোগো হতো না, এই সিম্বলটা হতো না। ইউনিলিভার তলারটা লোগো, কিন্তু ওপরেরটা হচ্ছে সিম্বল। বহু জায়গায় দেখবে তলায় ইউনিলিভার লেখা নেই, শুধু ইউটা ইউজ করে। নাও ৫ বছর আগেও একটা শুধু সলিড একটা ইউ ছিল ইউনিলিভারে। এটা কি একটা কি মানে এটা কি প্রোডাক্ট বা কোম্পানি? ইউনিলিভার হচ্ছে এই ২৫ থেকে ৩০ রকম প্রোডাক্ট ওরা তৈরি করে। ইউনিলিভার একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। ইন্ডিয়াতেও ইউনিলিভার হিন্দুস্তান ইন্ডিয়া হচ্ছে। ইউনিলিভার। হ্যাঁ, এরা হিন্দুস্তান সব, ইউনিলিভার। হ্যাঁ, হিন্দুস্তান লিভার। এরা সমস্ত পৃথিবী জুড়ে ও তাদের আচ্ছা, প্রোডাক্ট আছে, হিন্দুস্তান ব্র্যান্ড আছে। লিভার সে তো জানি, ইয়েস, হিন্দুস্তানও তো ছোটবেলা লাইফ থেকে। বয়, ফাইভ বয় সব ওই আছে হিন্দুস্তান ইন্ডিয়ান। লিভার, সেটাই ইউনিলিভার ছিল। ইন্টারন্যাশনাল ইউনিলিভার, ইন্ডিয়াতে সে হিন্দুস্তান লিভার। হ্যাঁ, যেমন বহু জায়গায় আগে, এখন তো চেঞ্জ হয়ে গেছে। আগে সব হিন্দুস্তান বসাতে হতো। হ্যাঁ। হ্যাঁ? তা নাহলে আমাদের এখানে গভর্নমেন্ট অ্যালাউ করত। হোয়াটএভার ইট ইস। নাও সি, এইটার মধ্যে ইউনিলিভারের ২৫ টা না ৩০ টা ব্র্যান্ডের সিম্বল এর মধ্যে আছে। বাহ, এভরিথিং, এভরিথিং। নানা রকম প্রোডাক্ট ওরা যে তৈরি করে তার রিপ্রেজেন্টেশন। অ্যান্ড বিলিভ ইউ মি, এটা আমি যখন দেখে চমকে গিয়েছিলাম যে ইউনিলিভারের মতো একটা কোম্পানি এটা ভাবলো কি করে। কারণ এর মধ্যে এত বেশি আর্টিস্টিক বা আর্ট রিলেটেড ম্যাটারটা এর মধ্যে আছে। এবং লোগো, আমরা যখন সিম্বল তৈরি করি বা লোগো, তখন আমরা ভাবি যে কত ছোট হতে পারে, এবং এত ছোট হলেও যেন পরিষ্কার বোঝা যায় যে কি ব্যাপারটা। আপনি এটা যত ছোট করবেন আপনি দেখবেন পরিষ্কার সবটা বুঝতে পারবেন। সো এটা খুব ক্যালকুলেট করে করা। প্রত্যেকটা লাইন আর মুভমেন্ট যেখান দিয়ে গেছে, অ্যাপারেন্টলি দেখে মনে হয় ঠিক আছে, এখানে আছে পাতা আছে, ওখানে লিপস আছে, ওখানে একটা বাম্বল বি আছে, ওখানে স্পুন আছে, ঠিক আছে? ওখানে একটা ফ্রুটস আছে। বাট দ্যা কোয়েশ্চেন হচ্ছে, বা এখানে একটা বা বা পাখি আছে। হুম? আ কোয়েশ্চেন হচ্ছে, যখন তৈরি করা হচ্ছে, তখন যে আর্টিস্ট তাকে ভাবতে হচ্ছে, বা যে গ্রাফিক ডিজাইনার তাকে ভাবতে হচ্ছে এটা যখন এইটুকু হবে তখন কিভাবে দেখব? সুতরাং তাহলে এগুলো কি এই আলাদা আলাদা, এগুলো বিভিন্ন প্রোডাক্টের সিম্বল ওদের? ইয়েস, আচ্ছা, ওদের প্রত্যেকটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে। বাহ, ইয়েস। অ্যান্ড ওভারঅল যে ফিলিংটা আসছে আপনারা দেখুন, যে ইটস এ ভেরি কি বলবো, ইউনিলিভার একটা এত বড় কোম্পানি এত প্রোডাক্ট তৈরি করে, বাট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। গাছ পাতা লতা দিয়ে একটা ফিলিং আছে, পাখি যে একটা একটা আহ, 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 উম, আমাদের এই ইয়ে নারকেল গাছটা তো মনে হচ্ছে তেলের, তেলের তেলের ডালডা। চিনতে পারছি ছোটবেলা থেকে। এরকম অনেক কিছু দেখবেন, এখানে লিপস আছে, আপনার লিপস্টিক বা হোয়াট এভার,
মেয়েদের পারফিউম বা সামথিং, যেগুলো ওরা তৈরি করে, অনেক কিছু তৈরি করে। ডাভ ইজ এ ভেরি ফেভারিট প্রোডাক্ট অফ ইউনিলিভার। ডাভ সোপ, সাবানের ক্যারেক্টারিস্টিকটাই পাল্টে দিয়েছে ডাব তৈরি করার পর। না সি, আমি যেটা বলতে চাইছি, আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং। নাও অ্যাডভার্টাইজিং এর এই যে ইউনিলিভারের লোগো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো কোম্পানির লোগো বা সিম্বল। ইউনিলিভার যখন এই সিম্বলটা নতুন করে তৈরি করলো, তখন আর্টিস্টের একটা বিরাট ইনভলভমেন্ট এতে হয়ে গেল। আদারওয়াইজ এটা করা যেত না, কম্পিউটারে এটা করা যেত না। যদি আর্টিস্টের মাধ্যমে, কম্পিউটারে করা যেত কিন্তু আর্টিস্টের দরকার ছিল সেখানে। একজন আর্ট রিলেটেড ম্যান ক্যান অনলি ডু দিস। ওকে, নাও নেক্সট স্লাইড। দিস আর রিয়েলি, আমি নিজেই ভাবি, দিস ইজ অ্যানাদার ব্রিলিয়েন্ট সিম্বল অফ ব্রিলিয়েন্ট প্রোডাক্ট, হিস্টোরিক্যাল প্রোডাক্ট রাদার এল সে। আপনারা যদি, আমি জানি না, হ্যাঁ। আমুলের 50 Probably ইয়ার্স the এর, best one. Yeah. আমুলের 50 ইয়ার্স এ ওরা একটা বই বার করেছিল, 50 ইয়ার্স অফ আমুল, অ্যান্ড এভরি পেজ আমুলের যে বিজ্ঞাপনগুলো হয়েছে তার এইগুলোই representative। করা দরকার আর কি, এইগুলোই একটা কোম্পানির করা দরকার, এক্স্যাক্টলি। ভবিষ্যতের বংশধররা যাতে এগুলো জানতে পারে। মুশকিল কি জানেন তো, আমি বহু পড়াই, বহু ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে পড়ে, বা বহু কলেজ স্কুলেও যাই, কলেজ বা ইউনিভার্সিটিতে, বহু ইয়াং জেনারেশন একদম জানার চেষ্টা করে না। তা নাহলে অলিম্পিকের সিম্বল দেখে কোন কোন দেশ বলতে পারে, মানে কোন কোন কন্টিনেন্ট বলতে পারে, আমি ভাবতেই পারি না। যেটা ক্লাস 9-10 এর ছেলেমেয়েরা বলে দেবে চট চট করে। আমি জানি না এরা কি করে ব্যাচেলর ডিগ্রি পায়, কি করে মাস্টার ডিগ্রি পায়। আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেনস, আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেনস। এনিওয়ে, সো নাও সি, এটা ভাবুন তো, একটা আর্টিস্ট ছাড়া এটা হতে পারতো? আজকে ভারতবর্ষের সব থেকে পেয়ারের লিটল গার্ল, সে আপনি দুদলা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে বলুন, আর একটা মাল্টিমিলিয়ন কি বল মিলিয়নিয়ারকে জিজ্ঞেস করুন, এরা সবাই বলে দেবে এটা হচ্ছে আমুলের গার্ল। কি সাংঘাতিক একটা পরিচিতি তৈরি করলো। আচ্ছা, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, এগুলো আলোচনাতে আসবে কিন্তু আমার এখনই মনে যাতে ভুলে না যাই, যে এই বলুন। একটা ধরুন এরকম সিম্বল যখন তৈরি হয়, ক্রিয়েটিভ ডিরেক্টর তো আছেন, আপনিই ছিলেন, তো হুম, তার মানে এটা কি মানে পুরো একজনের ইনভেনশন, মানে নাকি এরা টিম এটাকে, মানে এই আইডিয়াটার কথা বলছি, কে কে বসে আঁকলো বড় কথা না হুম, এখন কম্পিউটারে, কিন্তু হুম, আইডিয়াটার পেছনে কি ইনপুট থাকে তো, কিন্তু হুম। বেরোয় একজনের মাথা থেকে। Not necessary, not necessary, not necessary. It's a teamwork, number one. আচ্ছা, আচ্ছা। It's a teamwork. আমি যখন ক্লায়েন্টের কাছ থেকে ব্রিফ নিচ্ছে যে এক্সিকিউটিভ, সে বা আর্ট ডিরেক্টর হয়তো ডাইরেক্ট নিজে গেল, বা ক্রিয়েটিভ ডিরেক্টর নিজে। আমি যেমন নিজে গিয়ে ব্রিফ নিতাম, কারণ আমি আরেকজনের থ্রু দিয়ে ব্রিফ এলে সেটার মধ্যে গন্ডগোল আমি অনেক দেখেছি বলে আই ইউজ টু গো মাই সেলফ অ্যান্ড নাও ব্রিফটা নিয়ে এসে, ইটস নট দ্যাট আমি বসে সঙ্গে সঙ্গে একটা ডিজাইন ভাববো। আই উইল কল মাই আর্টিস্ট কলিগস বা কপিরাইটার, বা ডেফিনেটলি যে এক্সিকিউটিভ সে তো থাকবেই। তখন আমরা ভাবনাটা শুরু হবে, ব্রেন স্টর্মিং সেশন যেটাকে বলে বিজ্ঞাপনের ভাষায় বা বিজ্ঞাপন এজেন্সিতে। কি ধরনের মুভ করলে আমাদের এটা ভালো হবে, উই ডোন্ট নো। যেমন একটা তাহলে এক্সাম্পল এই দিই। আপনার এ- একজনে ধরুন, এই যে আইডিয়ার কথা যখন আমরা হচ্ছে, যে ক্রিয়েটিভিটির কথা আসছে, তখন এই আইডিয়া একটা যে প্রথম স্পার্কটা, এটা তো আপনার হ্যাঁ, টিমের একজন সাধারণ আপনার কলিগের কাছ থেকেও আসতে পারে, শুরু হতে পারে তো। হ্যাঁ, ডেফিনেটলি, ডেফিনেটলি, সেই জন্যই তো ব্রেন স্টর্মিংটা হয়। এখন ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আহ, আপনার আরপিজি গ্রুপ, ইন্ডিয়াতে খুব বড় গ্রুপ, এইচএমভি এফএম, এইচএমভি যারা হ্যান্ডেল করতো, এখন এইচএমভি আস্তে আস্তে উঠে গেছে। ওরা বলল যে ওদের একটা বিজনেস, বড় বিজনেস হচ্ছে হিন্দি যে ছবিগুলো, সিনেমা তৈরির সময় আগে গানগুলো তৈরি হয়, তারপরে সিনেমাটা হয়। সেই সময় গান তৈরি হয়ে গেলে না ওটা বিক্রি হয়। যারা আচ্ছা, এই রেকর্ড কোম্পানি, হ্যান্ড কোম্পানি, ওরা সব গানগুলো কিনে নেয়। কোটি, কোটি টাকার ব্যবসা। এবার এখন গানগুলোকে বসাবে এক একটা জায়গায়, সেই মতো কনটেক্সট তৈরি করতে হবে, তাই তো? না, 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 না। স্ক্রিপ্টটা তো হয়ে গেছে, গানও তৈরি হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার গানগুলো যখন বসাবে, বসাবে, কিন্তু ব্যাপারটা তা না। গানগুলো আমি কিনলাম, করে আমি সিডি করে বাজারে ছাড়লাম। হু, হু করে বিক্রি হয়। আমি যদি ৫ কোটি টাকা দিয়ে একটা গান বিক্রি করি, কিনি, আমি ১০ কোটি কি ১২ কোটির বিজনেস করব নিঃসন্দেহে। এত বড় দেশ, হিন্দি গান ভীষণ পপুলার। ওকে? নাও
কোন গানটা আমি কিনবো যাতে আমি বাজারটা পাবো। সব গান যে বাজারে চলে তা নয় কিন্তু। এই যে ভাবনাটা এরা আ এটা খুব একটা ইন্টারেস্টিং স্টোরি। আপনাদের সময় আছে তো? হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। তখন বা ম্যানেজিং ডিরেক্টর আমি আমি বসে আছি। আমার সঙ্গে আমার কপিরাইটার বসে আছে। তো বলছে, "দেখো আমার ব্রিফটা হচ্ছে I'll have to buy the songs. আমি যেটা কিনবো সেটা যে ফেল না করে এরকম একটা লুক চাই যে গানটা শুনেই বলবে this will be a super hit." তখন আমি ৳১০,০০,০০,০০০ খরচা দিয়ে কিনে নিলাম। সেই কনফিডেন্সটা থাকতে হবে। ও যখন ব্রিফ করছে আমার সঙ্গে, সঙ্গে মাথায় এসে গেল যে ওকে you'll have to smell the music. You'll have to sense the music. ওকে। আমার ভিজুয়াল আইডিয়াটা মাথায় কথা বলতে, বলতে এসে গেল যে I will show that একটা প্রোফাইল উইথ এ গবলেট আর তার মধ্যে কিছু মিউজিক্যাল সিম্বল। আর লাইনটা হবে, "ডু ইউ হ্যাভ এ নোজ ফর মিউজিক? ডু ইউ হ্যাভ এ নোজ ফর মিউজিক?" ইটস ভেরি কন্ট্রাডিকশন। নোজ ফর মিউজিক তো হয় না। হ্যাঁ, বাট দ্যাট ইস দ্য চার্ম অফ বিজ্ঞাপন। তারপরে কি করলাম? আমি ছবি আঁকতে জানি। আমি এসে বসে নিজেই একটা প্রোফাইল করে কাজটা ক্লায়েন্টের কাছে পাঠালাম। ক্লায়েন্ট সঙ্গে চমকে পড়ল। অ্যান্ড দ্যাট গট এ ন্যাশনাল অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিল। এই সো এই হচ্ছে কমিউনিকেশনটা। ক্লায়েন্ট যখন ব্রিফ করছে তখন আমি যখন নিজে আর্টিস্ট পেলে আমার খুব সুবিধা হলো টাক করে ধরে নিলাম কেসটা কি করব। আর যদি এক্সিকিউটিভ গিয়ে ব্রিফটা নিয়ে আসতো সে আমাকে যেভাবে বলতো আমি হয়তো ওইভাবে রিঅ্যাক্ট করতে পারতাম না। সেইজন্যে এটার একটা ব্যাপার আছে। আবার অনেক কাজ আছে যে একটা জুনিয়র আর্টিস্ট বলে দিল, "হ্যাঁ, এইটা করলে ভালো হবে।" করে দেখা গেল ইয়েস ইউনিক। সো ইটস এ টিম ওয়ার্ক। যেমন একটা এই জিনিস আমার মনে হয় এই যে আর্ট হুম, আর অ্যাডভার্টাইজ যে একটু কৌলিন্যের ব্যাপার, আর্টিস্টের হ্যাঁ, কুলীন, এটা ইয়েস, এসছে, এটার একটা জায়গা বোধহয় আপনার কথা থেকে বেরিয়ে এলো যে অ্যাডভার্টাইজিং এর বিজ্ঞাপনের জগতে সবসময় টিম ওয়ার্ক, ব্রেনস্টর্মিং, সেখানে আর্টে একটা মিথ অফ সলিটারি জিনিয়াস যে তৈরি হয়েছে রোমান্টিক মুভমেন্ট থেকে ইয়েস, ইউরোপে, যে ইয়েস। বসে আঁকছে তারই সমস্তটা সত্য, তারই কৃষ্টি এই জায়গাটায় একটা সমস্যা হয়। আর যদিও আজকে অনেক আর্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কোলাবোরেশন, এটা ওটা রিসার্চ কোলাবোরেশন আছে, কিন্তু না শুধু তাই না, মডার্নিজম ডিজিটাল মডার্নিজম আর্ট এটা দেখুন তৈরি না। করেছে আর কি। ডিজিটাল আর্ট দেখুন না, এন্টায়ার সাপোর্টটা ডিজিটাল ইয়ে থেকে রাইট, নিচ্ছে। কিন্তু সেইজন্য আজকালকার আর্টকে আমি আর্ট বলি না আর। আমি টেকনোলজি বেসড আর্ট বলি। কারণ আর্টের যে পিওরিটি যেটা আমরা এই একটু আগে যেটা দেখাচ্ছিলাম রেনেসাঁ পিরিয়ড বা আফটার দ্যাট যেগুলো দেখেছি বা ইন্ডিয়ান ফ্রেমেই দেখুন ইন্ডিয়ান ক্যানভাসে যে সমস্ত দেখেছি সেগুলো ছিল আর্ট। তাও তো ছিল কল্পনা, তাতে ছিল অনেক কিছু কমিউনিকেশন। না, বাট কিন্তু এখন কি আজকেরও হচ্ছে? কল্পনা আছে, আপনাকে যে কল্পনার বিকৃত। এটাকে আমি আমি সরি টু সে দ্যাট ভীষণ বিকৃত কল্পনা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মনে করি। এটা নিয়ে বিতর্ক চলতে পারে। হ্যাঁ, বিতর্ক চলবেই। আমার আমার মনে হয় যে এই যে মডার্ন আর্টের উত্থানের সময়, মডার্নিজমের উত্থানের সময় এই যে তফাৎ, বিজ্ঞাপন তো পুঁজিবাদের তৈরি, বিজ্ঞাপনের জগৎটা, আর মডার্নিজমই তখনও ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে 19th সেঞ্চুরির শেষে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে। আমার ইয়েস, মনে হয় এই যে ইয়েস। মিথ অফ দ্য জিনিয়াস, সলিটারি জিনিয়াস, এটা তো এখানে হচ্ছে না। এখানে তো সবই নিড বেসড, একমাত্র একটা হলো নিড বেসড, দ্বিতীয় হচ্ছে সব টিম ওয়ার্ক হচ্ছে। যদিও আগে অনেকেই একাই করতো অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু তারপরে যত বেড়েছে এই জিনিসটা, এইখান থেকে আর্টের যে চিন্তা ভাবনা এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এইটাকে, এই যে কমার্শিয়াল আর্ট অন্য ঘরে, এদের ক্রিয়েটিভিটির জায়গাটা যেন মনে হয় আমাদের থেকে কম। এই এই ভুল ধারণাগুলো তৈরি হয়েছে কারণ ক্রিয়েটিভিটি কি সেটার সম্পর্কেই আমাদের একটা অসম্পূর্ণ ধারণা আছে আর কি। স্বচ্ছ ধারণা নেই। সব সব খুব সময় হেজি একটা গ্রে। একজনের মাথা থেকে পাগুলে একটা আর্টিস্ট তার মাথা থেকে বেরোবে আর কি। ইয়া, 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 ইয়া। একটা গ্রে এরিয়া। হ্যাঁ, এনিওয়ে, তো এই যে আমুলের বাচ্চাটা তৈরি হলো, এটার মধ্যে একটা এত মাখন, ব্যাপারটা হচ্ছে বাটার। ইটস আ ভেরি স্নেহ পদার্থ আমরা বলি যেটাকে। ওকে। সেই থেকেই একটা বাচ্চা এবং বাচ্চাকে ডিফারেন্ট ভাবে দেখিয়ে গেছে আজ ৫০ বছর ধরে। যেকোনো বিজ্ঞাপনে একে আপনি দেখবেন। এরকম একটা mascot is very rare in international advertising. The unique symbolism of a product. আচ্ছা নেক্সট তাও আর্টিস্টের দরকার। এটা আর্টিস্ট ছাড়া হতো। ওকে, দিস ইজ সিম্পল গ্রাফিক ডিজাইন।
presentation of speed, power, wings. Next. So আমি এগুলো যেগুলো দেখালাম আপনাকে, যেখানে আর্ট ইজ ভেরি, ভেরি ইনভলভড। এই যে লোগো সিম্বল ডিজাইন, তার মধ্যে আর্ট কতটা কাজ করছে এটা দেখানো হচ্ছে। ওকে। তারপরে হচ্ছে আর্টিস্ট ইনভলভমেন্ট টু ক্রিয়েট থিমেটিক অ্যাডভার্টাইজমেন্ট। এটাও আর্টিস্ট ছাড়া হবে না। ফার্স্ট স্লাইডটা দেখি। না সি, this is a very, very interesting representation of environment. কপিটা কি লেখা আছে? Every leaf traps carbon dioxide, CO2, and that is fact. যার জন্য এত বেশি গাছ লাগানো দরকার। এই যে গাছগুলো কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে নেয় শ্রমটা দিয়ে। এখানে দেখুন পাতার মধ্যে একটা ফ্যাক্টরি কাট আউট করেছে বা ড্র করেছে। আপনি দেখুন একটা ফ্যাক্টরি, তার ধোঁয়া সবকিছু একটা পাতার মধ্যে। এবং কেন পাতার মধ্যে? যে পাতা রিপ্রেজেন্টিং দ্য ট্রি ইজ অ্যাবজর্বিং দ্য কার্বন ডাই অক্সাইড, ওই যে ধোঁয়া টোঁয়া সবকিছু, অল দ্য রাবিশ অফ দ্য ইন্ডাস্ট্রি। এটা কি ডিজিটালি করা? হতে পারে, হতে পারে, হতে পারে। কারণ কারণ এটা যা হচ্ছে, এখানে আপনার একটা ওয়েবসাইট রয়েছে, তার মানে হ্যাঁ, এটা আমাদের এই কমিউনিকেশন, এই ইনফরমেশন এজের মধ্যেই করা, এটা আগের নয়। নট নেসেসারি। আপনি দেখুন আমুল ৫০ বছর আগে করে, তখন ডিজিটাল ছিল না। না, কিন্তু কিন্তু এইটা, ওয়েবসাইটে সব জায়গায় পাবেন আপনি আমুলের লোগো। তা এইটা এটার কি? ক্ষেত্রে হতেও পারে। হ্যাঁ, কারণ এটার মধ্যে একটু ট্রিকি ব্যাপার আছে। কিন্তু একটা আর্টিস্টের মাথা থেকে বেরিয়েছে বলেই এটা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। So it is so close to art. And কি successful communication, unique communication. তারপর ও, একটা, হুম। this is definitely digitally done. শেক্সপিয়ার is talking to, মানে এটা হচ্ছে যখন আমাদের ওই বই পড়াটা এখন কমে যাচ্ছে, এখন বই শোনাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্যে যেটা আমরা ইয়ার মাফ লাগাই, দুটোই শেক্সপিয়ারকে দেখানো হয়েছে যে লিসেন টু শেক্সপিয়ার। পরেরটাই যাই। হ্যাঁ, দিস ইজ ডেফিনেটলি একটা ইউনিক ফটোগ্রাফি অ্যান্ড আর্টকে। এটা একটা অ্যানিমেশন কোম্পানি, তারা অ্যানিমেশনের মজাটা এখানে দেখিয়েছে কিভাবে করা হয়। বাট আর্ট কতটা ইম্পর্টেন্ট এটা দেখানোর জন্য, সেটা আমি দেখিয়েছি। পরেরটা চলুন। ইয়েস, দিস ইজ ভেরি ইউনিক ওয়ান। নাও এখানে কিন্তু আর্টিস্টের মাইন্ড কাজ করেছে। দিস এলিগেন্স দেখানোর জন্য, দিস রিস্ট ওয়াচ, এটা কিন্তু নট ফর মেন, এটা মেয়েদের মেয়েদের রিস্ট ওয়াচ। এর যে একটা এলিগেন্স এই ঘড়ির, তার জন্য ওরা কি করেছে, দুটো হাত ইউজ করেছে। হাতে পড়ি আমরা রিস্ট ওয়াচ। আর সেটাকে ওই রাজহাঁসের মুখের মতো শেপ, মানে রং করে ওই ফিলিংটা তৈরি করেছে। দেখুন সবটাই হাত, পাখনাগুলো হাত, আঙুল, এই লিপস দুটো হচ্ছে ফিঙ্গার, হ্যাঁ? এবং ওটা ছবি দিয়ে, মানে রং দিয়ে ওটা তৈরি করেছে। দ্য এলিগেন্স অফ সোয়ান। অ্যান্ড কপিতেও সেই ব্যাপারটাই লেখা আছে। নাও সি, এখানে ফটোগ্রাফি অ্যান্ড আর্ট কিরমভাবে এক হয়ে গেছে। বাট আর্ট ইজ ভেরি মাচ দেয়ার। আমি যদি শুধু হাত দেখাতাম, এই মজাটা আসতো না, এই এলিগেন্সটা আসতো না। ওকে, নেক্সট। এইটা দেখুন আবার সেই হাত, কিন্তু খুব সুন্দর লাইনটা। লাইনটা হচ্ছে গিভ দেম এ হ্যান্ড, তাই তো? গিভ এ হ্যান্ড টু ওয়াইল্ড লাইফ, গিভ এ হ্যান্ড টু ওয়াইল্ড লাইফ। এটাও আপনার একটা হাতের মুঠো, মুঠোর মধ্যে একটা চোখ এঁকেছে, আর এই দাঁতটা বসিয়ে দিয়েছে। আপনি যখন হাতের উপর রং করবেন, যেকোনো সময় আপনি যদি একটা পোস্টার কালার দিয়ে শুকিয়ে নেন, যেই ফোল্ড করবেন এবং ক্র্যাক তৈরি হয়ে যাবে। কি সুন্দর অ্যাপ্লিকেশন অফ দ্য কনসেপ্ট। অ্যান্ড হেডলাইন বলছে গিভ এ হ্যান্ড, হেল্প টু সেভ দ্য এলিফ্যান্ট, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ। I really love this communication and artistic representation, and have to be art oriented people who has done it. Next দেখুন আরো মজার, the same campaign, give a hand, it's a zebra, হাতের উপর ড্রয়িং করে দিয়েছে, জেব্রা লাইন, চোখ, একটা আঙুলের কাছে নাকের ওই ব্যাপারটা।
and কি পারফেক্ট কমিউনিকেশন, কি অ্যাট্রাক্টিভ। আর্ট ইজ ভেরি মাচ দেয়ার, নাহলে হতো না এটা। একটা জেব্রার মুখ দেখালে এতটা অ্যাট্রাক্টিভ হতো না। আর হাত, গিভ হ্যান্ড। নেক্সট, এগেন হাত এলো। এটি যখন এটা ক্যাম্পেইনটা লঞ্চ করে, এটা অনেক বছর আগে কিন্তু। তখন এটি মোবাইলটা পৃথিবীর বহু মার্কেটে এরা লঞ্চ করেছিল। কিন্তু সব দেখুন, মোবাইল মানে হাত, হাত দিতেই হবে, হ্যান্ডসেট। এই যেকোনো, এটা হচ্ছে কস্টারিকা। কস্টারিকার ফেভারিট পাখি হচ্ছে এই, আমরা যেটাকে বলি ধনেশ ধনেশ। পাখি। হুম। ধনেশ। আর দেখুন এই হাতগুলোকে দিয়ে কিরকম পাতা ড্রয়িং করে, করে সব পাতা গাছের মধ্যে এই ধনেশ পাখি। অ্যান্ড দ্য প্রোডাক্ট, কারণ মোবাইল ফোন তো হাতে ধরবে, হাতে হাতে ধরা ধরুন। মুঠো সেজন্য ফোন। হাতটা, আর হাতটাকে রং করে কিরকম পাতার এফেক্টটা করেছে। আর্ট ইজ ভেরি মাচ কমিউনিকেটিং দ্য হোল কনসেপ্ট। এই ইভেন ধনেশ পাখির মুখটাও হাতে। এরপরে যেগুলো আছে দেখবেন হাতে সবই। সি, ইন্ডিয়াতে যখন লঞ্চ করে তখন এলিফ্যান্ট, আফ্রিকান এলিফ্যান্ট না, ইন্ডিয়ান এলিফ্যান্ট, যার জন্য পিঠে ওই ইয়েটা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হাওদা, হ্যাঁ, হ্যাঁ। হাউ, কি বিউটিফুল কমিউনিকেশন। হাতকে রেখেছে বিকজ ইজ হ্যান্ড। না, এটা হচ্ছে বোধহয় ওই আপনার জ্যামাইকা। এই জ্যামাইকা। সমুদ্রের নিচে যে ইয়েগুলো থাকে না, কোরাল, হ্যাঁ। কোরাল গুলো, হ্যাঁ, সব কিন্তু হাত, তার উপর ড্রয়িং। এই ইমেজ গুলো একটু ব্লার আর কি, একটু আবছা ইমেজ। হ্যাঁ, জাপানে যখন লঞ্চ করে দুটোই কিন্তু হাত, তার মধ্যে ড্রয়িং করে ওই ফিলিংটা নিয়ে এসেছে। নেক্সট, সো হাউ, এরপরে যেটা বলবো, হাউ আইকনিক আর্টওয়ার্কস এনরিচড অ্যাডভার্টাইজিং। না, সেই অ্যাডভার্টাইজিং কিন্তু কনস্ট্যান্ট আর্টের হাত ধরে, ধরে চলছে। মানে দে আর সো ক্লোজ টু ইচ আদার, হ্যাভ টু বি। ওকে, নেক্সট স্লাইড। এটা একটা ফেমাস আইকনিক ক্যারেক্টার, কিন্তু কেন এটাকে ইউজ করেছে? এটা একটা সোশ্যাল কজ। এই এএনটি কোম্পানি হচ্ছে অ্যান্টি ক্যান্সার ইয়ে নিয়ে, এরা সোশ্যালি মোটিভেট করে মানুষকে। ওকে, না ক্যান্সারের একটা ভীষণ ভয়, মেয়েদের যে চুল পড়ে যাবে, চুল পড়ে যাওয়াটা একটা কেমোথেরাপির পরে হয়। এখানে লাইনটা যদি পড়তে পারেন অসম্ভব ভালো, যে টিউমার্স চেঞ্জ লাইফ, নট দ্য ভ্যালু। কখনো মোনালিসার ভ্যালু কখনো কমবে না। তাকে আমি চুল দিয়ে দেখাই, না দিয়ে দেখাই, মোনালিসা ইজ মোনালিসা। এবং বিলিভ ইউ মি, মোনালিসাকে নিয়ে প্রায় ১০০ ধরনের কোম্পানির বিজ্ঞাপন আছে। তার মানে ভ্যালু অ্যাডিশন। মোনালিসার যেখানে ছবিটা দেখানো হচ্ছে, সেখানে একটা আলাদা ইমপ্রেশন তৈরি হচ্ছে কাস্টমারের মনে বা ভিউয়ারের মনে। অ্যান্ড ইটস এ বিউটিফুল লাইন। খুব ফেমাস এই অ্যাডটা, এনটি কোম্পানি এটা করেছিল। তারপরে আইকনিক পেইন্টিং উইথ অ্যাডভার্টাইজ, নো সি। অসাধারণ। দ্যাটস ইট, লাভলি। আমার এই কথাটা খুব ভালো লাগলো, এটা অসাধারণ। আর এই যে এটাতে ভাবনাগুলো, কিছু ক্যাথলিক এদের খুব রাগ করবে, খ্রিস্টানরা। সেটা দেখাবো। তবে ক্যাথলিকরা খুব প্রচুর ড্রিঙ্ক করে বলে গোপনে, সেই জন্য রাগটা খুব বেশি করেনি। অসাধারণ। অসাধারণ। ওকে, নেক্সটে যান। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই আর্টিস্ট এই ধরনের ছবিতে বিখ্যাত সারা পৃথিবী জুড়ে। ওকে, রে ব্যান এটা এটা তো রেব্যানের সানগ্লাসের অ্যাড। আর ক্যাম্পেন, একটা হ্যাঁ। মজার ব্যাপারটা হচ্ছে, এটা নিচ্ছে একজন আর্টিস্টের কাছ থেকে, যে অ্যাডভার্টাইজমেন্টের মতো করে আর্ট তৈরি করেছে, হুম, সেটাকে আবার ফিরিয়ে আনছে অ্যাডভার্টাইজমেন্ট। দ্যাটস ইট, ইট গোজ অ্যান্ডি সো ওয়েল। ওয়ারহোলের এ নেওয়া মানে হ্যাঁ, ওই ওই যে রাস্তাটা, রুটটা, হ্যাঁ, ওটাকে মেনে নেওয়া আর কি। যে এক্স্যাক্টলি। আমরা এখন আবার ওটাকে ফিরিয়ে আনছি, আর কোনো অসুবিধা নেই, এটা বলতে পারবে না এই বড় একটা মাপের
একটা আইকনিক জিনিসকে তুমি ছোট করছো অ্যাডভার্টাইজমেন্ট এইসবের কোনো, কারণ অ্যান্ডি ওয়ারহোল নিজেই ওটা মানতেন না, মানে উনি তো অ্যাবসলিউটলি এটার অদ্ভুত। আর এই যে ছিঁড়ে দিয়ে হ্যাঁ, মানে বিউটিফুল মানে রিপ্রেজেন্ট। বেসিক্যালি এটা বলা যে অ্যান্ডি ওয়ারহোল বলতেন যে ওর কাজের সবই সারফেস, ডেপথ ইয়েস, কিছু নেই, আমি সারফেসটাকে ছিঁড়ে দিলাম, দেখো ডেপথে সেই বাণিজ্যিক চমৎকার, জায়গায়। আপনি চমৎকার এক্সপ্লেন করলেন, অ্যাবসলিউটলি উনি রাইট। তো বলতেন যে কমোডিটি যদি আর্ট যদি কমোডিটি হয় তাহলে কমোডিটি কেন আর্ট হবে না, তাহলে এবার আমি সেই আর্টকে, কমোডিটি থেকে আসা আর্টকে আবার কমোডিটি সার্ভিসে লাগালাম। রিবার্থ। দারুণ আইডিয়া। সো নেক্সট, এটা তো কম্প্যারিজনটা একসঙ্গে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, দ্য দ্য বার্থ অফ ভেনাস। এটা কি ইয়ে আপনার কম্পিউটারের? এটা কম্পিউটারে, এটা পেন্টিংটাকে ফলো করে এর ক্লাসিক প্রোডাক্টের ক্লাসিক যে প্রোডাক্ট সেটা দেখানোর জন্য। এটা ডিজিটালি করা হ্যাঁ, পরিষ্কার। ডিজিটালি অফকোর্স দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো 99% ডিজিটাল হচ্ছে, পেন্টিং ডিজিটালি করছে। দিস ইজ ভেরি ইউনিক ওয়ান। দিস ইজ দ্য ওই চশমা। আর এত ক্লিন ভিশন হয় সেটা দেখানোর জন্যে ভ্যান গকের ভ্যান গয়ের ব্রাশ স্ট্রোক ফাস্ট্রোক হাওয়া হয়ে গেছে, এত হাওয়া হয়ে গেছে, রেজলিউশন। দাড়ি গোপও কেটে ফেলেছে সব। ক্লিন ভ্যান কক। এক্সেলেন্ট। ভেরি সিম্পল কমিউনিকেশন, ভেরি ক্রিয়েটিভ আই মাস্ট সে। এটা তো এটা দালি, হ্যাঁ। দালির বিখ্যাত, হ্যাঁ, সেটাকে ফলো করে লিপটন ক্যাম্পেইনটা করে ক্লাসিক বোঝানোর জন্য, হাউ ক্লাসিক ইজ দ্য প্রোডাক্ট। নেক্সট, ওকে, সেলফ মানে এক্সপ্রেশন। আয়রনিটা হচ্ছে অ্যাফ্রোডাইটির এই স্ট্যাচুটার জামা কাপড় নেই, খুলেছে আর এখানে জামা ওটা কাপড় পরিয়ে পরিয়ে দিয়েছে। দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি অ্যাট্রাক্টিভ। তারপর একটা, হ্যাঁ, এটা খুব ম্যাগ্রের যে ওই টিপিক্যাল স্টাইল অফ পেন্টিং, সেটাকে কি সুন্দরভাবে এখানে এনেছে। লাইনটা দেখুন, লাইনটা খুব ইন্টারেস্টিং। only the exceptional last, only the exceptional last. লাস্ট, বিকজ দ্য পারফিউম ইউজুয়ালি অনেকদিন থাকে না, তো যেগুলো বেশি দিন থাকে সেগুলো খুব পপুলার হয়। সো এক্সেপশনাল পারফিউম অ্যান্ড ম্যাগ্রেটের ছবি দিয়েছি। এগুলো তো ভেজিটেবল, এটা ভেজিটেবল, হ্যাঁ, ভেজিটেবলটা দেখিয়েছে, প্রবাবলি দ্য পারফিউম ভেজিটেবল আছে। কিন্তু এটা But মাগরিতের ওই ছবিটার ওই ইয়ে, ছবি, হ্যাঁ হ্যাঁ, ওই স্টাইলটাকে নিয়ে করেছে। একটা পার্টিকুলার ছবি আছে, এই মুখটা ইয়েস, আটকানো। আরো অনেকগুলো আছে এই ধরনের, হ্যাঁ। না, দেন পিকাসোকে ফলো করে করেছে, ব্র্যান্ডটা দেখিয়েছে। এটা কি হলো এটা? এ পিকাসোর পেন্টিং, হ্যাঁ। আর গাড়িটা এমন ভাবে ছবি তুলেছে, একটা যেন ও ওইরকম আচ্ছা, একটা ব্যাপার কিউবিস্ট আছে। ইয়ে ফর্ম, ইয়া হ্যাঁ, ইয়া মানে ইয়া বাট দ্য plane। ক্লাস অফ দ্য কার বোঝানোর জন্য পিকাসোর পেন্টিংটা পাশে রেখেছে। দ্য ক্লাস অফ দ্য কার, কলগেটের বিজ্ঞাপন, এটা একটা মানে বিলবোর্ড থেকে নেয়া, স্মাইল বিগ। এগুলো সব সমান সূক্ষ্মতা নেই, না, কিন্তু আমি এটার সঙ্গে যদি অ্যান্ডি ওয়ারহোলের ওটার তুলনা করি বা না, আপনার ওটা ক্যান্সারের ওটা অনেক হ্যাঁ, বেশি অনেক সূক্ষ্মতা। এটা অনেক ডেপথে বেশি যায়। বাজারি, এটা অনেক বেশি বাজারি, ডাইরেক্ট বাট অ্যাট্রাক্টিভ। এখানে আছে ইনসেনসিটিভ ইউজ অফ ক্লাসিক্যাল আর্ট ইন অ্যাডভার্টাইজিং ক্রিয়েটেড লটস অফ কন্ট্রোভার্সি। নেক্সট স্লাইড, সি, লাস্ট সাপার ফর্ম করে এটা একটা paddypower.com, ওই মানে একটা ক্যাসিনো, একেবারে ইয়া উল্টো ইটস এ ব্যাপার। ক্যাসিনো, একেবারে হ্যাঁ, উল্টো ব্যাপার। এটা মানে নিয়ে প্রচুর, ইয়ে যে যিশু গিয়ে ক্যাসিনোতে ভেঙে দিয়েছে, ট্যাক্স ইয়া, কালেক্টরের বাড়িতে গিয়ে টাকা পয়সা সব ভেঙে দিয়েছিল সব, আর সেখানে ক্যাসিনো দেখাচ্ছে লাস্ট সাপারে, বাপরে বাপ। দ্যাট ইজ দ্য ব্যাড টেস্ট। এটা যদি আপনার, তবু আমি বলবো খ্রিস্টান জগতে আর তো সেই রকম নেই আপনাকে এসে কেউ মারবে, এটা যদি হিন্দুত্ব নিয়ে কেউ করে ও এক্ষুনি বাবা, জেলে ঢুকিয়ে দেবে বা মারধর করবে। সে তো বটেই। আমি এই গল্প বলি। অনেক বছর আগে একটা রেস্তোরাঁ, তারা কিছু বিজ্ঞাপন করতে দিয়েছিল। রেস্তোরাঁটার নাম হচ্ছে আহার। হ্যাঁ, আহার খাবারের সঙ্গে যেরকম যায়, হ্যাঁ। আহার। তা ওরা ভেজিটেরিয়ান রেস্তোরাঁ।
তা ওই ভেজিটেরিয়ান রেস্তোরাঁকে হাইলাইট করার জন্য আমরা কি করেছিলাম, প্রথম অ্যাডটা ছিল কৃষ্ণ লাইন ড্রয়িং, বাঁশি বাজাচ্ছে একটা, ওই দোসা, দোসা রোল করা ধরে আছে। হ্যাঁ? অ্যান্ড ঐরকম একটা ছিল আহারে কৃষ্ণা, প্রবলেম আহারে হয়ে যাবে, কৃষ্ণ। হ্যাঁ? এখন প্রবলেম হয়ে যাবে। না শুনুন, আহারে কৃষ্ণা। পরেরটা ছিল শিব বসে আছে, সামনে বড়, বড় পুরি। আর ছিল হর, হর, আহারে, আহারে বম, বম। এইরকম করে ৪-৫ টা এর একটা সিরিজ কাগজে বেরিয়ে গেছে রেগুলার। হ্যাঁ? স্টেটসম্যান, টেলিগ্রাফ। ওমা! ৭ দিনের মধ্যে চিঠি এলো। আমাদের একটা অল ইন্ডিয়া কাউন্সিল আছে যারা এথিক্স কন্ট্রোল করে বিজ্ঞাপনের। হ্যাঁ, চিঠি এলো যে প্রচুর আমাদের কাছে কমপ্লেইন আসছে। তোমরা এই ক্যাম্পেইনটা বন্ধ করো। বিকজ এ এটা ডাইরেক্টলি, কবেকার কথা বলছেন? এটা বলছি আমি 80s, ও 82, 83, বাবা, 82, 83। তখনই সে ইমিডিয়েট বন্ধ করো, কারণ রিলিজিয়াস ইয়েতে হার্ট করছে। আমাদের কাছে প্রচুর কমপ্লেইন এসে গেছে সারা দেশ আহ, থেকে। আ আমরা তো কি করে বলতে পারি, এটা তার মধ্যে কিসের বিজ্ঞাপন? একটা রেস্তোরাঁ, আহার বলে একটা রেস্তোরাঁ, না না, ভেজিটেরিয়ান। এইটা। ও এটা, হ্যাঁ, এটা একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল অ্যাড। এটা একটা আমেরিকান গান কোম্পানি। হ্যাঁ, তারা এই অস্ত্র তৈরি করে। আ তারা এটা মানে ডেভিডের বন্দুকের হাতে বিজ্ঞাপন। ধরিয়ে বিজ্ঞাপনটা করেছিল। ডেভিড ইস দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান হ্যাঁ, অ্যান্ড ইউনিক। এরা মনে করেছিল ওদের গানটাও খুব ক্লাসিক্যাল ইউনিক গান, যার জন্য ডেভিডের হাতে ধরিয়ে দিয়েছিল। অ্যান্ড এন্টায়ার ফ্লোরেন্স, ইটালিতে হইচই পড়ে গিয়েছিল। এদের বাধ্য হয়েছিল বিজ্ঞাপনটা তুলে। ওকে? যে সবসময় যে ক্লাসিক্যাল আর্টকে জড়িয়ে আমি বিজ্ঞাপন করা হয় না। তারপরে এলাম লেট 19th সেঞ্চুরি ইন প্যারিস। Tolo, what is the pronunciation? Toulouse-Lautrec. টুলুজ-লৌত্রেক। Toulouse, টুলুজ, pronunciation Toulouse, okay. টুলুজ। Toulouse-Lautrec was commissioned by the Moulin Rouge to design their promotional poster. Now see, 19th century in Paris. Probably this is the first time pure art involved with advertising. Later, many celebrated artists got involved in brand building, including Salvador Dali. So, next slide হচ্ছে লুথরের পোস্টার মোল্লা রুশ। Now see, এবং this is এই পোস্টারগুলো থেকেই কিন্তু লিথোগ্রাফি, হ্যাঁ, আর্টিস্টদের যে মডার্নিজম যে লিথোগ্রাফিকে এমব্রেস করেছিল, এই ইয়েস, পোস্টারগুলোর পরে আর কি এগুলো ওই তো প্রথম লিথোগ্রাফি পোস্টার। লিথোগ্রাফি পোস্টার করে। এটা লিথোগ্রাফি করা হয়েছিল। কিন্তু লুথরে এটার থেকে ফেমাস হলো কি? হ্যাঁ, মজাটা ওইখানে, মজাটা ওইখানে। সি নেক্সট লুথরের আরেকটা পোস্টার। হ্যাঁ, মোরা রসমন্দ, কনসার্ট বল। আরো আছে, আরো অনেক আছে। সব তো দেখাতে গেলে সারা রাত কেটে যাবে। নাও দিস ইজ এগেইন ভক্সওয়াগন ক্যাম্পেইন করলো দালিকে দিয়ে। ওয়ার্ড, একটা ওয়ার্ড ব্যাপার দালির কাজের মধ্যে। এটা একটা ইনভেস্টমেন্ট কোম্পানি। লাইনটা খুব ভালো বলেছে। ডোন্ট বি লস্ট ইন দ্য উইয়ার্ড ওয়ার্ল্ড অফ Yeah, ইনভেস্টমেন্ট। yeah. Perfectly used Dali here. It's a weird artist, I must say. এটা তো তাহলে এ- ওই সময়, এটা কোন, জানেন কোন সময় করা বা ইয়ে? এটা হচ্ছে 80s এর, আচ্ছা। এবং বা তারও আগে। সবচাইতে সবচাইতে এ হচ্ছে আমেরিকান আঙ্কেল স্যাম সামনে। ইয়েস, এর সামনেই আছে। ভেরি ইন্টারেস্টিং। আই লাভ দিস ওয়ান। মানে দালির এটা একটা বিখ্যাত কাজ। এগুলো দালির কাজ। এইগুলো বিজ্ঞাপনের কাজ। দালি। হুম, এগুলো দালি করা ফিল্ম আছে। দালির ফিল্ম এত ইন্টারেস্টিং, এগুলো আমি এখানে দেখাতে পারি, কারণ ফিল্মগুলো দেখানো যায় না। আমি একবার এই প্রেজেন্টেশনটা দিয়েছিলাম। আপনার ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ আছে তার যারা আর্ট টিচার বা প্রফেসর ডিফারেন্ট ইউনিভার্সিটি, ইউজিসি এটা অ্যারেঞ্জ করেছিল। হ্যাঁ, তাদের তাদের জন্য একটা লেকচার সেশন ৭ দিন ধরে চলেছিল ডিফারেন্ট। একদিন আমার ছিল, তাতে আমি আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং বুঝেছিলাম। ইউ বিলিভ মি, সবাই তো পেন্টিং থেকে আসে ডিফারেন্ট কলেজ হ্যাঁ, স্কুলে যারা বা হ্যাঁ। ইউনিভার্সিটিতে পড়ায়। ওরা না মানে অ্যাবসলিউটলি মেসমারাইজড দেখে। বলেছি এটা ভাবতেই পারি না যে দালি এই ধরনের বিজ্ঞাপনে কাজ। আর তাতে আমি ফিল্মগুলোও দেখিয়েছিলাম। সে ফিল্মগুলো এখানে আমি দেখাতে পারছি না। ইন্টারেস্টিং। হ্যাঁ? একটা মানে দালি, টিপিক্যাল দালি টাইপের যে এক্টিভিটিস গুলো, তাতে ফিল্মে আরো খুব মজা লেগেছে। তো যাই হোক, আ এটা এছাড়া মার্গারেট। ম্যাগ্রিটের হ্যাঁ, মার্গারেট আছে। ভক্সওয়াগনের জন্য করেছিল। আ ভেরি এটা আনইউজুয়াল, ভেরি কিসের ইন্টারেস্টিং। করেছিল? ব্লুম, ও ভক্সওয়াগন ভক্সওয়াগন। গাড়ি, গাড়ি হ্যাঁ। এটা দালি। আচ্ছা।
এটা দালি না, এটা মার্গ্রেট। মার্গারেট তো, হ্যাঁ। হ্যাঁ, এটা দালি না। আরো আছে মার্গ্রেটের, কিন্তু আমি এখানে দিতে পারিনি, অনেক ছোট, কেটে যাচ্ছে, প্রবলেম আছে। সো এই হচ্ছে ব্যাপারটা আলটিমেটলি। কিন্তু এর আগে আপনি ওই দুটো দেখাবেন, ওই দুটো ভিজুয়াল। মজাটা হচ্ছে এগুলো তো আপনারা স্ট্যাটিক ভিজুয়াল দেখলেন। আমি দুটো ভিডিও দেখাবো যেখানে শুধু হ্যান্ড শ্যাডো। আমরা তো ইন্ডিয়াতে আমরা খুব দেখেছি, এটা একটা ফোক আর্টের মধ্যে পড়ে, হ্যান্ড শ্যাডো। হ্যাঁ, আগে সব দেখতাম শ্যাডো দিয়ে, রামায়ণ হতো শ্যাডো দিয়ে, অনেক কিছু হতো। সেটা কি হলো, তাহলে ওই এটা খুব ক্রিয়েটিভ আইডিয়া আই মাস্ট সে। এরা মধ্যপ্রদেশ ট্যুরিজম ওদের একটা প্রমোশনাল ফিল্ম করলো হ্যান্ড শ্যাডো দিয়ে। আপনারা দেখুন কি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, ইন্ডিয়া, আর তারপরে নিয়ে যাবো একদম ইউরোপে, এই হ্যান্ড শ্যাডো দিয়ে। एमपी अजब है, सबसे गजब है। एक नहीं दो नहीं सैकड़ों यहाँ शेर हैं, पेच में था मोगली का नाम पारसिंह है। एमपी अजब है, मांडू का महल है कि जहाज है, कोई तो बताए। जय विलास के झूमर संग 10 हाथी लटके, सोच के सर चकराए। एमपी अजब है, अरे सबसे गजब है। संगमरमर खुदता नहीं, छूता आसमान है, और सांची देता सबको शांति का फरमान है। एमपी अजब है, अरे सबसे गजब है। সেই মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটু বলে নিই, তারপর এটা দেখবো। এই যে গানটা দেখলে, গানটা শুনে এটা ভীষণ র টিপিক্যাল ফোক আর্টিস্টরা যেরকম গায়, সেইটা রেখেছে। তার সঙ্গে ওই ফোক আর্টটা দিয়ে এটা হচ্ছে আপনার ওই ট্যুরিজম প্রমোশন, হ্যাঁ, মধ্যপ্রদেশে। এটা ভীষণ পপুলার হয়ে গেছিল সারা পৃথিবী জুড়ে। এবার যেটা দেখাবো, দেখুন হ্যান্ড শ্যাডো কতটা এফেক্টিভ, বোথ এখানে আবার ইউরোপে। অ্যান্ড বিখ্যাত কোম্পানি ভক্সওয়াগন হ্যান্ড শ্যাডো দিয়ে বিজ্ঞাপন, কোনো গান টান কিচ্ছু না, এটা মিউজিক আছে, আপনারা দেখুন, অসাধারণ। সৃষ্টির আদি থেকে সমস্ত জিনিসটা দেখাচ্ছে মডার্ন ডেজে কি হয়েছে, এবং সব জায়গায় হাত কাজ করেছে। লাইনটা দেখুন, হোয়াট হ্যান্ডস ক্যান ডু, হ্যান্ড ক্রাফটেড গাড়ি। আচ্ছা, সো হ্যান্ডটা কি বিউটিফুল এখানে নিয়ে এলো শ্যাডোগ্রাফি করে, অ্যান্ড এভরিথিং ইজ ডান বাই হ্যান্ড। গাড়িটাও হ্যান্ডক্রাফটেড। সো আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, নাও এটা হচ্ছে ব্রিলিয়েন্ট কমিউনিকেশন এক্সাম্পল অফ আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, নাও দ্য ফাইনাল ওয়ান। এর আগেরটা কি বললাম, আগের স্লাইডটা? এইটা হ্যাঁ, 2010 ফ্রেঞ্চ ডিরেক্টর ডেভিড ফ্রেমান্ট
created a promotional video for Franco-American band Hold Your Horses. এটা কোম্পানির নাম, ব্যান্ড কোম্পানিটা। কিন্তু কিভাবে মাস্টার আর্টওয়ার্ক মানে ক্লাসিক্যাল আর্টওয়ার্ক ইউজ করে ওরা প্রমোটটা করলো। And this also received a lot of accolades and best award in Cannes Festival. That is মানে অ্যাডভার্টাইজিং এর কি বলে ওটাকে অস্কার। আচ্ছা নেক্সট হচ্ছে by demonstrating the enduring influence of art and advertising. This video is a fast-moving journey through the history of art and an obvious example of the close relation between art and advertising, as I feel. সুনন্দবাবু বলবেন ঠিক কিনা?
আমরা একটু আলোচনা করে নিই তাহলে। কোনো মন্তব্য বা প্রশ্ন? আমি আমি একটা প্রশ্ন মিথুন দা, সেটা হচ্ছে যে হুম, আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেটাতে একটা একটা জায়গায় এসে দেখলাম একটা স্ট্র্যাটেজি যে ব্র্যান্ড বা অ্যাডভার্টাইজিং এর যেটাই হোক, সেটার তো একটা এক্সপোজার দরকার পড়ে। তো সেটা মানে যার জন্য এই আমি বলছি যে অনেক বেশি করে এই ভিজুয়াল আর্টটাকে আরো বেশি ইনভলভ করা গেল। তার কারণ হচ্ছে যে এই রিসার্চে, মানে এই স্ট্র্যাটেজিটাতে যা একটা পার্সেন্টেজ ওরা বার করেছে, সেটা হয়তো সব দেশে এক নয়, বাট আমেরিকাতে একটা অলমোস্ট 65% এনগেজমেন্ট তৈরি করা যাচ্ছে অডিয়েন্সের সাথে, যারা কনজিউমার মানে এতে বিশ্বাস করে, তাদের তাদের সাথে ইনভলভ করা যাচ্ছে। এই এনগেজমেন্টটা খুব বেশি করে অ্যাডভার্টাইজিং এ খুব স্ট্রং জায়গা নিয়ে এলো যখন এই আর্টটাকে এর মধ্যে অনেক বেশি ইনভলভ করা গেল। তো যেটা যেটা এখন অনেক বেশি আরো বেশি করে ওটা বোধহয় পার্সেন্টেজটা আরো বাড়ছে। সেটা হচ্ছে যে যেমন একটা আমি দেওয়ালে একটা কোনো মিউরাল করেছি খুব বড় করে, এবং তার সাথে একটা একটা ছোট ওই স্ক্যান, যেটা ওই কিউআর কোড যেটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সবাই ওই একটা সেলফি পয়েন্ট হিসেবে ওটাকে ইউজ করছে। আবার ওই কিউআর কোড স্ক্যান করে সোজাসুজি ওয়েবসাইটে, ওয়েব পেজে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে প্রোডাক্ট পারচেস করছে। মানে এটা একেবারে এখন এই সময়ে দাঁড়িয়ে সেটা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু ওই দেশে আমরা 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 মনে করি যে একটা আর্ট কনসিয়াসনেস, মানে আর্ট কনসিয়াস পিপল অনেক বেশি ওখানে, বেসিক এডুকেশনের মধ্যে আর্টটা যেহেতু অনেক বেশি করে পড়ে, আমাদের এখানে সেটার একটা এটা কম আছে, মানে আর্ট কনসিয়াস লোকের সংখ্যাটা বোধহয় অনেক বেশি কম বলে। আপনার কি মনে হয় যে এই যে পার্সেন্টেজটা, যে এই যে আর্ট ইনভলভ করছে, মানুষকে এনগেজ করছে, তো সেটা কি এখানে কিভাবে সেটার পার্থক্যটা আপনি লক্ষ্য করেন? যেটা আমাদের দেশে তো অনেক, মানে অনেক ভাষা, অনেক কালচারাল ওয়ে গুলো অনেক বেশি একটা, এবং প্রত্যেকটা রাজ্যে প্রায় আলাদা আলাদা সমস্ত ফেস্টিভ্যাল, এবং তার 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণ এখন নেই, প্রচুর পার্বণ। তো সেগুলোকে বেস করে অ্যাডভার্টাইজিং, সেটা কি মানে এই এই জায়গাটা একটু আমি পার্থক্যটা আমি জানতে চাইছি, মানে আমাদের দেশের ক্ষেত্রে কি রকম? দেখুন, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, দুটো দেশের দুটো রকম কালচার। আপনি যেটা বলেছেন ঠিক, ওরা ছোটবেলা থেকে আর্টের সঙ্গে ইনভলভ হয়ে যায়, যার জন্যে আর্ট ব্যাপারটা ওদের কাছে খুব ইন্টারেস্টিং। আমাদের দেশে তা নেই। আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ভাবুন, আমাদের কালচারাল বা স্টেটাস ওয়াইজ আপনি যদি যত গ্রামের দিকে যাবেন, আপনি দেখবেন খুব রেয়ার আছে যারা আর্ট নিয়ে কালচার করছে বা ভাবছে। কিন্তু ফোক আর্ট ওখানে খুব ভালো চলে। ওকে। তাও যে খুব ভালো চলে বলব না, একটা গ্রুপ অফ পিপল প্রতিটা গ্রামে আছে যারা এই ধরনের আলপনা দেয় বা ওই পটচিত্র করে। সেগুলো নিয়ে আমরা যখন এইচআইভি এইডস এর কাজ করছিলাম, তখন এই মিডিয়ামটাকে আমরা ভীষণ কাজে লাগিয়েছিলাম। যে গল্পগুলো বলা, যে দেখুন প্রচুর গ্রামের লোক আছে, তাদের হাসব্যান্ডরা যাচ্ছে বাইরে, অন্যান্য স্টেটে কাজ করতে যাচ্ছে, অ্যান্ড সেখান থেকে কিন্তু এটা আসছে। হ্যাঁ, এইচআইভির সংক্রমণটা কিন্তু এইভাবেই হচ্ছিল, যে এই ধরনের গ্রুপ থেকে। সেই জন্য গ্রামে গ্রামে বিশেষ করে ওই ছবি এঁকে এঁকে বোঝানো যে কিভাবে তোমরা চলবে বা কিভাবে প্রোটেকশন নেবে বা কি, ওরা গান গেয়ে করছে। নাও সি, এটা তো আর্টের থ্রু থ্রু দিয়ে হচ্ছে। এটা তো কোনো টেলিভিশন, কারণ সব জায়গায় টেলিভিশন নিয়ে গিয়ে বা গ্রামে বহু জায়গায় আছে যে যারা প্রোডাক্ট সেল করে, যেমন দেখবেন এই লাক্স সাবান, তারপরে এরা সব ভিডিও নিয়ে যায়। ট্রাকে করে ভিডিও জেনারেটর নিয়ে যায়, নিয়ে গিয়ে সব ফিল্মগুলো দেখায়, ড্র দেয়ার অ্যাটেনশন, টু কমিউনিকেট অ্যান্ড টু সেল দেয়ার প্রোডাক্ট। সো আমাদের প্রবলেমটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে এই শিল্প ব্যাপারটা, আর্টটা কি সেটা বোঝাই না। ইভেন বহু স্কুল আছে, ভালো ভালো স্কুল, নামকরা স্কুল, সেখানে যে আর্টের উপর একটা জোর দেওয়া তো নয় কিন্তু। কারণ এবং এই ব্যাপারে আমার মনে আছে আমাদের যে যোগেনদা যে অর্গানাইজেশনটা করেছেন, সেখানে একটা মিটিং এ আমি তখন তখন যোগেনদা এমপি ছিলেন, আমি বলেছিলাম যে আপনি যদি সব স্কুলে এটা চালু করতে পারেন তাহলে খুব ভালো হয়। ক্লাস 9-10 আর্ট পড়বে তারা, তাহলে
ওরা যখন বড় হয়ে বেরোচ্ছে তখন ওদের একটা ইন্টারেস্ট থাকবে আর্টিস্ট বা আর্টিস্টিক সাবজেক্ট, তাতে আর্ট ওয়ার্ল্ডের খুব লাভ হবে। এনিওয়ে, সেসব তো অন্য ব্যাপার। কিন্তু এই যে গ্যাপটা আছে, এটা আপনি ঠিক বলেছেন। আমাদের ওই গ্যাপটার জন্য আমরা অতটা আহ, মানে আর্টের দিকে ঝুঁকিনি। কিন্তু আপনি যে বললেন ওই কিউআর কোড দেখে এগুলো সিলেকশনে যাওয়া, সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের এখানে খুব চালু হয়ে গেছে, নো ডাউট। বিশেষ করে গয়নার বিজ্ঞাপনে দেখবেন, তারা তো হাজার রকমের গয়নার ডিজাইন দেখাতে পারে না, বা ফার্নিচার, সব ওই কিউআর কোড থেকে সব ডিজাইন গুলো সিলেক্ট করছে। মেন অ্যাডে দেখে নিল, দেখে নিয়ে কিউআর কোডে গিয়ে তারা ভাবতে শুরু করেছে। এইটা একটা আর্ট নয়, এটা একটা টেকনোলজি, কিন্তু এটা খুব হেল্প করেছে কমিউনিকেশনে, বিজ্ঞাপনে। এটা একটা বিরাট সাপোর্ট টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। কারণ না হলে আমি যদি 10টা ডিজাইন দেখাই, আমার অনেক বড় জায়গা লাগবে, লট অফ এক্সপেন্সিভ, মিডিয়া ইজ নট ভেরি এক্সপেন্সিভ। তো এটা একটা ডিজিটাল ইয়ে খুব হেল্প করেছে। বাট ক্লাসিক্যাল আর্ট আর্ট বোঝার জন্য বা দেখার জন্য সেই এনভায়রনমেন্ট আমাদের এখানে নেই, এবং হতে অনেক দেরি আছে, কারণ আমাদের এখানে এডুকেশন সিস্টেমটাই গন্ডগোলে হয়ে আছে। এখানে আমি আমরা এখন হ্যাঁ, আমরা এখন সেই ব্রিটিশ শেষ করেন। কালচারটা আমরা সেই ব্রিটিশ কালচারটা ফলো করি কেরানি হওয়ার জন্য। কিন্তু বিদেশে কিন্তু ছোট থেকে তারা যাতে তাদের আহ, আহ, তাদের ইয়েগুলো ডেভেলপ করা যায়, এই ফাইনাল সেন্স গুলো, সেগুলো ছোট থেকে চেষ্টা করা, যেটা আমাদের এখানে হয় না। আমাদের এখানে ছোটবেলা থেকে ম্যাথামেটিক্স পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, সব পড়তে হবে ক্লাস 10 পর্যন্ত যেতে। সো দিস ইজ এ রেডিকুলাস সিচুয়েশন। এমনি যারা ছবি আঁকা, বাচ্চাদের দেখেছি ছবি আঁকতে ভালোবাসে, তারা একটু বড় ক্লাসে উঠে ছবি আঁকা ছেড়ে দেয় কেন? না, এত পড়ার চাপ ছবি আঁকার সময়। তো সেখানে উই আর কিলিং দিস, ব্যাপারটা নষ্ট করে দিচ্ছি। আমি এখানে একটু একটা জিনিস জুড়ে দিই নব হ্যাঁ। প্রশ্ন এবং আপনার উত্তরের ক্ষেত্রে, যে হুম। পশ্চিমের জগতে অত আকাশ থেকে ভুল পড়ে না। না। এমন নয় যে সবাই আর্টের সঙ্গে ছোটবেলা থেকে যুক্ত হয়ে যায়, তা নয়। কিন্তু একটা আপনি যেটা বললেন ঠিকই, একটা ছবি আঁকা, একটু পিয়ানো শেখা, একটু এগুলো হয় হাই স্কুলের মধ্যে। তারপর যার যেদিকে ন্যাক সে সেদিকে হয়তো আরো পার্সু করলো। কিন্তু আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আর ভারতবর্ষে ওটা যে জেনারেলি যেটা বললেন, আমাদের তো পুরো নিড ওরিয়েন্টেড হুম। এডুকেশন, যেটা হয় স্বাধীনতার পর থেকে একটা গরিব দেশে। আর আজকে যখন ইকোনমি বেড়েছে তখনও আর ওইগুলো ঢোকেনি, কারণ পুরো নিড বেসডই রয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয়, ইন্ডিয়াতে ওই যে আর্ট বোঝাবো, আর্ট দেখাবো, এইটা না করে যেটা দরকার হচ্ছে এই যে আপনি যেগুলো যার জন্য আজকের এই প্রোগ্রামটা করা, যেটা আর্টিস্টদের মধ্যেও যে গলতিটা আছে, যে ভিজুয়াল কালচার। জেনারেলি একটা সোসাইটিতে ভিজুয়াল কালচারে যে শেখার ব্যাপারগুলো থাকে, একটা ওই আর্ট না ডিজাইন, এই ধরনের তর্ক করে তো লাভ নেই। মানে একটা ওই ধরনের একটা বিজ্ঞাপন বলুন, ইভেন একটা পলিটিক্যাল যে ওই যে বিলবোর্ড, যেটা হোর্ডিং বলে দেশে, সেখানে যেভাবে আমি একটা আলোচনা শুনেছিলাম একবার ইন্ডিয়া, যে এই যে সাউথ ইন্ডিয়ার একটা পলিটিক্যাল বিজ্ঞাপন, কজন মহিলা আছে সেখান থেকে জেন্ডার ব্যালেন্সটা কিরম বোঝা যাচ্ছে, এইগুলোকে বোঝা, এটাকে কিন্তু ছোটবেলা থেকে তৈরি করা যায়। যে 30 জন পুরুষের মাঝখানে একজন মহিলার ছবি, এই এটা তো কিছুই না, ওটাকে আর্টও বলবো না, কিছুই না, একটা বিলবোর্ডে একটা পলিটিক্যাল বিজ্ঞাপন। এই জায়গাটা মানে হাই স্কুলের ক্লাসে যেগুলো করা যায়, এখানে একটা হ্যাঁ, একটা জেনারেলি একটা লোক ধরুন ব্যাংকের কেরানি, সে একটা ভেগ আইডিয়া আছে তার, ধরুন একটা ইয়ে দেখলো, অ্যান্ডি ওয়ারহোল দেখলো বা এ দেখলো, সেখানে একটা বলছে এটা বোধহয় ওই অ্যান্ডি ওয়ারহোল, বা এটা বলতে পারবে। কিন্তু আমাদের কিছুটা মানে যামিনী রায়ের বেড়াল মাছ মুখে বেড়ালো, কজন লোক বলতে পারবে ওটা যামিনী রায়, আহ, বলা মুশকিল আর কি। তা যেটা এখানে একটা, আই এম জাস্ট বার্জিং ইউ, হ্যাঁ, একটা ইউরোপে 2012 সালে একটা চমৎকার ঘটনা ঘটে গিয়েছিল। গ্রুপ অফ হ্যাঁ, আর্টিস্ট, তারা একটা নতুন কালচার তৈরি করলো, ব্র্যান্ডালিজম বলে। ভ্যান্ডালিজম থেকে ব্র্যান্ডালিজম। হ্যাঁ, ওরা কি করলো, ওরা পার্টিকুলার একটা শহরে, ধরুন প্যারিসে, 100টা হোর্ডিং, ওরা যারা যারা হোর্ডিং এর ওনার বা অ্যাডভার্টাইজার, তাদের কাছ থেকে 1 মাস ওই হোর্ডিং এর জায়গাটা চেয়ে নিল। ওরা শুরু করলো ওখানে পেন্টিং লাগাতে, যাতে হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে পেন্টিং দেখে ভাববে এটা কার পেন্টিং, কে করেছে। হ্যাঁ, এই যে কনসিয়াসনেসটা তৈরি করা,
ওরা হ্যাঁ, প্রতি বছর এটা একটা ফেস্টিভ্যাল তৈরি করে ফেললো, 1 মাস ধরে ডিফারেন্ট হোর্ডিং এ পেন্টিং গুলো থাকবে, এটা ডিফারেন্ট খুব আর্ট। ভালো, খুবই এটা এটা দারুণ ফলপ্রসূ সাকসেসফুল, হবে। এবং হ্যাঁ, এরপরে এটা আমেরিকাতেও চালু হয়ে গেল ভীষণ ভাবে। এটা যেটা 2012 থেকে এটা শুরু করেছে। যেটা এখন হ্যাঁ, বল, সজল বল। নিউ আচ্ছা আচ্ছা ইয়র্কের বেশ ইম্পর্টেন্ট কতগুলো প্লেস, যেরকম টাইম স্কোয়ার, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, আর কিছু জায়গাতে কন্টেম্পোরারি আর্টিস্টদের কাজ দেখানো হচ্ছে। এবং এটা একটা ফান্ড আছে, নিউ ইয়র্ক আর্ট ফান্ড বলে একটা কোনো একটা বড় ফান্ড আছে, অর্গানাইজেশন আছে, যারা আর্টিস্টকে সিলেক্ট করে। যেমনি সাজিয়া সিকান্দার বা ওই মেয়েটি চিত্রা গণেশ রিসেন্টলি দেখলাম, ওর অনেক কাজ দিয়ে এটা মানে একটা গ্র্যান্ড সোলো শো এর মতন করে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন যেখানে এত মানে কমিউটার থাকে, কিংবা টাইম স্কোয়ার যেখানে একটা রাত পুরো যত হোর্ডিং আছে সমস্ত কটা হোর্ডিং কে সাজিয়ার কাজ দিয়ে। তো সেই সেটা, হ্যাঁ, সেটাতে কত লোক দেখতে পাচ্ছে আর্টের সঙ্গে ডাইরেক্টলি একটা, যে একটা ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে ইনস্টেড অফ বিলবোর্ড, ইনস্টেড অফ ইন্টারাকশন তৈরি অ্যাডভার্টাইজিং। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা তৈরি হচ্ছে অ্যাটলিস্ট। কিন্তু তার মানে এই নয় যে সর্বত্র, স্কুল লেভেল থেকে নিয়ে সর্বত্র হ্যাঁ, বহু লোককে দেখেছি আমি। আমি একটা লাইব্রেরিতে শো করেছি, আমার ছবির দিকে ঘাড় পর্যন্ত কেউ ঘোরাতো না, হ্যাঁ, যত লোকজন এসেছিল এটা আমি নোটিস ঘটনা। করেছি, বসে দেখেছি। আমার ছবির দিকে পিছন ফিরে দরজা দিয়ে ঢুকে বেরিয়ে চলে যাচ্ছে জাস্ট। এখানে বলে দিই মৃত্যুঞ্জয় বাবু, সজল সরকার এখন নিউ জার্সি মানে ইউএসএ তে মুভ করে গেছে। ও এখন এখান থেকেই কথাটা বলছে আর কি, হুম, হুম। মানে এখানকার কথাই বলছে। কিন্তু তো জানেন, হ্যাঁ, আমি আমি শুনেছি এখানে বিদেশ থেকে যারা আশেপাশে তাদের কাছে শুনেছি, এই কিছুদিন আগে একজনের কাছে শুনলাম যে তার ছেলে ক্যান্ডেনেস্কি স্টাইলে ছবি আঁকছে, কেন ক্যান্ডেনেস্কি স্টাইলটা তাকে বোঝানো হয়েছে ক্লাস 6-7 পড়ে হয়তো। হ্যাঁ, সেটা আমি যে জিজ্ঞেস করলাম, হয় না তা না, ক্যান্ডেনেস্কি পড়ানো হয়। হয়েছে? বললে হ্যাঁ। আমাকে বললো, আঙ্কেল সমস্ত আর্টিস্টের পরিচিতিটা ওদের এত সুন্দর করে করায় স্কুলে, ক্লাস আমি 5 থেকে শুরু করে। আমি দেখেছি জ্যাকসন পোলকের স্টাইল অফ ওয়ার্কিং, একদম খুদে বাচ্চা মানে হুম, 4-5 বছরের বাচ্চা হুম, তাদেরকে কৌটো টিন ফুটো করে এই নিয়ে ওয়াশিংটনের মিউজিয়ামটাতে yeah, একটা টিচার নিয়ে পুরো তাদেরকে দেখাচ্ছে কিভাবে উনি করতেন, মানে ওই excellent. পেন্টিংটার হুম, সামনে দাঁড় করিয়ে বাচ্চাদেরকে। তো সেইটা তাদের যেভাবে কয়েকজনকে ইন্সপায়ার করতে পারে কিন্তু ওই অত ছোট বয়স থেকে, সেটা নট নেসারালি এটা কোন স্কুল থেকে করেছে, মেবি একটা বড় কোনো চার্টার স্কুল থেকে হতে এটা পারে, কিন্তু আমি স্কুল জানি না। থেকে আমি শুনেছি আর কি, স্কুল থেকে না, করে। এটা করে। কিন্তু এখানে আমার একটা ব্যাপার আছে, মানে আমার হুম, বক্তব্যটা হচ্ছে যে আমেরিকায় কিভাবে করে সেটা ফলো না করলেও চলবে। হুম, ইন্ডিয়াতে আর এই যে আপনি যে জিনিসগুলো দেখালেন, এই হুম, যে বিজ্ঞাপনে যে কৃষ্টির ভূমিকা, হুম, এখান থেকেই শুরু করা যায়। আমার হুম, দরকার নেই তাকে অজন্তার ছবি দেখানো হলো, হুম, ঠিক আছে, হুম, ওটা তো তো রয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মানুষের যে জীবনে এই কৌলিন্যের চিন্তাগুলো, এটা বড় এটা ছোট, যে দেখ, এই যে আপনি বললেন যে অলিম্পিকের এটা, বা এই যে আমরা হুম, কথা বলছিলাম অ্যাপলটা নিয়ে, হুম, এইগুলোর মধ্যে যে কৃষ্টি কিভাবে আমাদের ভিজুয়াল কালচারে ছড়িয়ে আছে, একটা বিজ্ঞাপনের মধ্যে কতটা কৃষ্টি থাকতে পারে, হুম, এটা নিয়েই একটা একটা ছোট একটা কোর্স হতে পারে। এইটা, এক্স্যাক্টলি। এবং হাই স্কুলের বা মিডল স্কুলে একটা ছাত্রছাত্রী ওটাকে আরো তাড়াতাড়ি নিতে পারবে। আপনি যদি তাকে নন্দলালের ছবি দেখান, তাহলে তার একটা, ওরে বাবা ওটা তো হুম, আর্ট, বড় হাতের হুম, এ দিয়ে আর্ট, এসবের মতো কোনো ব্যাপার নেই এখানে, এটা আমি রোজ হুম, দেখছি। সেখান থেকে এই যে আইফোনটা নিচ্ছে, অ্যাপলটা রয়েছে পিছনে, তার যে মানে তার মধ্যে কতটা কৃষি, এটা যদি বোঝানো যায়, সেখান থেকে এই ভিজুয়াল কালচারকে বড় করে দেখলে, তার মধ্যেই বিভিন্ন দৃষ্টান্ত দিলে আমার মনে হয় অনেক ভালো। কারণ আমাদের ওইগুলো তো হয়নি না, ওই যে আর্টের চর্চা, আর্ট মানে হাই স্কুল অ্যাওয়ারনেস ক্রিয়েশন যেটাকে বলে। অ্যাওয়ারনেসটা আমার মনে হয় ভিজুয়াল কালচারের দিক থেকে। ধরুন এই যে রুপির যে সিম্বল, আমাদের তো হুম, সিম্বল ছিল না, আমরা হুম, RAS লিখতাম। হুম, যে এখন হুম, যে এটা হয়েছে, আমার কাছে ইদানিংকালে ডিজাইনের শ্রেষ্ঠতম দৃষ্টান্তগুলোর মধ্যে এটা একটা, যে no কিভাবে doubt. ওখানে একটা দেবনাগরীর ব্যাপার আছে, হিন্দি, ঠিক আছে, ওটা আমি বাদ দিচ্ছি এখন। দেবনাগরীর আর এর লেজাটা নিয়ে রুপির ওইটা করা, মানে আমার কাছে মাইন্ড কজন জানে এই যে ওটা, কিন্তু সবাই কিন্তু
মানে সাবকনশাসে ওটা বুঝতে পারছে ওটা র আর আর দুটোরই ইয়ে আছে, কিন্তু ওইভাবে তো দেখে না লোকে। কিন্তু অসাধারণ একটা মানে ডিজাইন ওটা। এইগুলোকে যদি ছোটদের মধ্যে দেওয়া যায়, এই যে ছবি আঁকার স্কুলে আম কলা মূলো আঁকতে শেখায়, না, সে তারা দ্যাটস ইট। ওটা না করে যদি এরকম ভাবে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে এই দৃষ্টান্তগুলো দিয়ে একটা ক্লাসে তারপরে বললো যে এই প্রোডাক্টটা দিলাম, এটার একটা তুমি তৈরি করো, এটার উপর একটা সিম্বল তৈরি করো। হ্যাঁ, সে তো ওই ক্লাসটা পেয়ে যাচ্ছে। এই যে রবিবারের আঁকার স্কুলের কথা বলছি, কলামূল্য আঁকা শেখে, তারপরে মাস্টার গিয়ে ফিনিশ করে দেয়, মা বাবা এসে বলে দারুণ ছবি আঁকা হয়েছে। আহ, আপনি শুনলে আশ্চর্য হবেন সুনন্দা বাবু, এখানে কলেজে ধরুন কলকাতার বিখ্যাত আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ, আমি এখানে পড়েছি, ছেলে মেয়েদের যে জিজ্ঞেস করি যে সিম্বল আর লোগোর মধ্যে তফাৎ বলে, আমরা জানি না। জানে না। মাস্টার ডিগ্রি করছে, জানি তো তাদের আমি। শেখানো হয়নি, তাদের কতগুলো গোল্লা পাকিয়ে টাইপ বসে লোগো করতে শেখানো হয়েছে এখনো। আমি কারেন্ট সিচুয়েশন বলছি। হ্যাঁ, আর তাতে আগে তো হতোই না। ধরুন আপনি যখন বা তারপরে আমরা যখন কলেজে পড়ি তখন তখন তো দেখতাম ছিলই না। কি কমার্শিয়ালের ঘরে সেই আম, বসে বসে সেই শো কার্ড, কতগুলো হ্যাঁ, হ্যাঁ, জনরা ছিল শো কার্ড। এক্স্যাক্টলি, সেই ইউজলেস। বাবা সেই মদের বোতলের গায়ে রিফ্লেকশন দিয়েছে, এবং হ্যাঁ, হ্যাঁ, বাবা হ্যাঁ, সে আমরা হই হই বারবার ব্যাপার। দেখতে যে এই মানে এবারে আমি একটা যেটাকে ঘটনা বলি। মাধন দাস এ- বলতেন পিঁপড়ের পিছনে হাইলাইট, সারাদিন ধরে হ্যাঁ, পিঁপড়ের পিছনে হাইলাইট। না ওটা এবারেই, পিছনটা আমি ওই ভাষায় বললাম না, বাঁধনদা পুরো এবারে ধরে বলতো। ন্যাক আহ, এসেছিল, ন্যাক NAAC, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এখন ইউজিসি থেকে তারা কলেজে গিয়ে গিয়ে রেটিং করে। হ্যাঁ, তা এবার যখন এসেছিল, ওরা ভিজিট করছিল, আমি তখন ছিলাম, কারণ অ্যালামনির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওদের সঙ্গে। ওরা বলছে অ্যাপ্লাইড আর্টের ঘরে ঢুকে কাজগুলো দেখে বলছে, এগুলো কেন তোমরা এখন করছো, কি লাভ? হ্যাঁ, হ্যাঁ, এখনো সেই আহ, বাবরের আমলে যা শেখানো হতো, হ্যাঁ, এখনো সেই শেখানো হ্যাঁ। হচ্ছে। কি বলবেন আপনি? এবং আমার কাছে মনে হয় একটা বিগিনারকে, সে হাই স্কুলই হোক মানে যাই হোক, বিগিনারকে আপনি যদি ওই ইয়েটা বাদ দিয়ে তাকে যদি যেটাকে কুলিন বলা হয় না, বিজ্ঞাপন বা এই ধরনের এগুলো দিয়ে শুরু করেন, হুম, তাহলে তার একটা ওই ওই ইয়েটা মগজের ওই জায়গাটা ধোলাই হয়ে যাবে, যে হুম। প্রথমেই ওই বাবা আর্ট আর্ট ফার্ট না রে ভাই, দেখ একটা ভিজুয়াল রেপ্রেজেন্টে ওই যে হাতি, কমিউনিকেশন, হাতির যেটা কমিউনিকেশন। দেখালেন, মানে হ্যাঁ, জাস্ট মানে কি বলবো, ওটা কটা আর্টিস্ট যারা বসে বসে সলিটারি জিনিয়াস মনে করে নিজেকে, যে আমি কৃষ্টির প্রতীক, কটা আর্টিস্টের মাথায় আসবে ওটা। এইটাকে দেখ, এইটাকে বোঝ, আমাদের ভিজুয়াল ওয়ার্ল্ডটা কিভাবে তৈরি হচ্ছে। সেখানে ইন্ডিয়াতেও দুর্দান্ত সব অ্যাডভার্টাইজমেন্ট আছে বা মৃত্যুঞ্জয়, আমার এই প্রসঙ্গের একটা আরেকটা অবজারভেশন, সেটা হচ্ছে যে আমি তো ওই 92 এর পরে আমি বিজ্ঞাপনে জয়েন করেছি। তার আগে তো মানে আপনি 15টা বছর আরো তার আগে হুম, কাটিয়েছেন। সেটা হুম, সেই সময়টা মানে আমি খুব শেষ সময়টা পেয়েছি, যে সময়টাতে দেখা যেত এই ধরুন একদল ইলাস্ট্রেটর ছবি আঁকিয়ে, মূলত আমি ইলাস্ট্রেটর বলছি না, আমি ছবি আঁকিই বলছি, যে হুম, তারা কিন্তু এই বিজ্ঞাপনে বিশেষ করে ক্ল্যারিয়ন বা অন্যান্য বড় বড় এজেন্সিগুলো HTA তে ইনভলভ ছিল। যেমন আপনার সত্যসেবক মুখার্জি, হ্যাঁ, অতি দাস, আমি হ্যাঁ, আমি ওসি গাঙ্গুলি, অন্নদা বংশী এবং সত্যজিৎ রায়ের কথা ছেড়েই দিলাম। তার হ্যাঁ, পরবর্তীকালে সৃজিত গাঙ্গুলি, অতি দাস, সত্যসেবক, এরা এরা ছিলেন একদম এবং এদের কোনো না কোনো কাজ ব্যবহার করা হতো নানান ভাবে। হুম, হুম। সেই ট্রেন্ডটা কিন্তু এখন কমে গেছে। এখন আর ইলাস্ট্রেটর বা আহ, ছবি আঁকিয়েদের খুব একটা মানে বিজ্ঞাপন এজেন্সিতে মানে তাদেরকে আলাদা করে রাখাও হয় না, সম্মানও দেওয়া হয় না, আর অন্যান্য কোনো ইনভলভমেন্টও থাকে না। পুরোটাই ওই আপনি যেটা বলছেন যে ডিজিটালাইজড হয়ে যাওয়া এবং সেটাকে ম্যানিপুলেট করে কোনো রকম ভাবে সেটাকে ব্যবহার করা। তো সেটা কি মানে কি কি কারণে, মানে এটাও তো একটা বিরাট লস। আমি বলি, এটা হচ্ছে, মানে আমি যখন খরচা করছি, আমি তো একটা বিজ্ঞাপন করাচ্ছি কোনো এজেন্সিকে দিয়ে, কোনো আর্টিস্টকে দিয়ে, কতটা সস্তায় আমি কিনতে পারবো, হাউ মাচ মানি আই ক্যান সেভ। ওকে, তখন এই যে টেকনোলজি গুলো আসছে, আপনি ভাবুন না, AI আসার পরে ইউ ডোন্ট নিড এ ফটোগ্রাফার। হ্যাঁ, জ্যাপ চ্যাটটা কি আছে সেটা আসার পরে ইউ ডোন্ট নিড এ কপিরাইটার। ওকে, বিজ্ঞাপনের যেটা মূল সোর্স,
ডিজাইনার, ইউ ডোন্ট নিড এ ডিজাইন। আজকে সমস্ত টেকনোলজি করে দিয়েছে আর সস্তায়। আমাকে একজন ফোন করে বলল, মৃত্যুঞ্জা একটা এআই এর ম্যাজিক দেখবেন। তখনও এআই আমি এতটা জানতাম না তখন সবে। তা বললাম কি বলেছে, একটা ছবি আপনি চাইবেন, ফটোগ্রাফি করেছেন, তখন তো আমরা প্রচুর খরচা করে ফটোগ্রাফি করে, ফটোগ্রাফার, মডেল, লোকেশন, প্রচুর খরচা। আপনি একটা সাবজেক্ট বলুন, আমি বললাম আচ্ছা ঠিক আছে। একটা ইয়াং মেয়ে বসে সকালবেলা চা খাচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলো বাড়িতে বাগানে বসে না ঘরে বসে? আমি বললাম ঘরে বিছানার মধ্যে, মানে যত কমপ্লিকেটেড যত করা যায় বিছানার মধ্যে বসে। আচ্ছা চাটা কি? সে তার স্টেটাসটা কি? আমি বললাম খুব হাই স্টেটাস। তাহলে চায়ের কাপটা খুব ভালো চায়ের কাপ হবে? না হ্যাঁ। আচ্ছা চায়ের রংটা কি হবে? আমি বললাম সবাই আজকাল দুধ দিয়ে চা খায় না, সুতরাং র টি। কিরম বয়স হবে? আমি বললাম এই 30, 25 to 30। সব জেনে নিল। জেনে নিয়ে আমাকে মিনিট 15 পরে 4টে ছবি পাঠালো। ইউল বি অ্যাবসলিউটলি মেসমেরাইজড। তখন আমার একটা জিনিসই মনে হলো, আমি তাকে বললাম, হ্যাঁ রে, আমাদের দেশে এখনো এত ফটোগ্রাফার কাজ করছে, এত মডেল কাজ করছে, এটা কোথায় যাবে? বলে কেউ থাকবে না, দরকার না নেই তবে তো। মানে আপনি যেটা বললেন এই বিড়ম্বনাটাও আছে, মানে আপনি যখন প্রম্পট করছেন এআইতে, তখন কিন্তু আপনি যদি রুরাল সেক্টর বলেন, তাহলে রুরালের যে সমস্ত প্রপস আছে সেগুলো ওই মডেলের সাথে চলে আসতে পারে, এবং হ্যাঁ মডেলকে সেটা যদি সেইটুকু তো মডেলের হেল্প করতে ক্যারেক্টার, হবে। সেটুকু করতে হবে, বাট কষ্টটা দেখুন। কিন্তু হ্যাঁ ওরা আমি কতটা একটা ডেটা মডেল কালেক্ট দিয়ে করতে শুটিং পারবে করতে, তার উপরে ওটা ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, এটা হয়তো হ্যাঁ অনেক কত ডেটা বেস। সেই অ্যাকুরেসি গুলো আসবে। কিন্তু হ্যাঁ, কস্টটা দেখুন, কস্টটা এত সস্তা হয়ে কষ্টটা যাচ্ছে। আমি কষ্টটা একটা একটা মডেলের ছবি তুলতে মিনিমাম 30,000 রুপিস খরচা হচ্ছে। এখানে কোথায় কস্টের বিরাট ডিফারেন্স। এখন যেহেতু নতুন এসছে একটু বেশি এক্সপেন্সিভ, এরপরে দেখবেন 4 আনা 8 আনা 10 আনায় বিক্রি হয়ে যাবে সব। সো এটা ভালো কি খারাপ আমি জানি না। আমি ভীষণ এগেনস্টে ডিজিটাল টেকনোলজির এই যে ব্যাপারটা আর্টের মধ্যে ঢুকছে। ইভেন আর্টিস্টরা, পেন্টাররা আজকাল ওইটা কাজে লাগাচ্ছে। ক্যানভাসে ডিজিটাল প্রিন্ট করিয়ে নিচ্ছে, ডিজিটালি ড্রয়িং করছে। আর এখন তো মডার্ন আর্ট হয়েছে, আই হেট টু সে মডার্ন আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্ট আর্ট কথাটারই কোনো মানে হয় না। আর বাংলায় সেটাকে আবার বলে বিমূর্ত ছবি। কোনো জিনিস বিমূর্ত হয় না। মূর্ত না হলে, আমি একটা লাইনও যদি পাকিয়ে দেয়, বাচ্চারা দেয়ালে যখন ঘষে, সেটাও তো মূর্ত। বিমূর্ত বলা যাবে না। তো যাই হোক, এসব অনেক রকম কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, I am very much against all this. আই গেট। টেকনিক্যাল আমি এখানে একটা টেকনিক্যাল কথা বলি। সাপোর্ট ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট বুঝে করতে হবে। হ্যাঁ, টেকনোলজি আমি তো এখানে একটা কথা বলি। আপনি তখনও বললেন এই কথাটা। এখানে আমি দেখেছি যে আমাদের মানে কিছু মনে করবে, আমি এখানে এখানে কিন্তু আমরা খোলাখুলি বলি যা বলার। হুম, হুম, আমাদের বয়স হয়ে গেলে আমরা তখন, এটা একটা জেনারেশনাল ডিফারেন্স। আমি হুম, আমার মনটাকে খোলা রাখতে চাই। হুম, আমি যেটা তফাৎ আমার মনে হয় ডিজিটাল যুগের আগের সঙ্গে ডিজিটাল যুগে সবকিছুতে, আর্ট শুধু নয়, বিজ্ঞাপনের সবকিছু নিয়ে, হুম, যে আজকে যেহেতু সহজলভ্য হয়ে গেছে জিনিসগুলো, আজকে গার্বেজের পরিমাণ, জঞ্জালের পরিমাণটা বেড়েছে, এবং সেই জঞ্জাল সবই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই জন্য জঞ্জাল থেকে বেটার জিনিসটাকে আলাদা করাটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, এটা আমি মানি। আগে যেটা হতো, খারাপ কেউ কিছু করলে সেটা আপনার চোখের সামনেই আসবে না, সেটা ছাপলো না বা আজকে কিন্তু আমি মনে করি যে এই, আমি বিকৃত মনে করি না, আমি মনে করি যে সবকিছুরই আছে আপনার, মানে প্রয়োজন আছে। মানে একটা পরিবর্তনের যুগে অনেক কিছুইকে অ্যাডজাস্ট করতে অসুবিধে হয় আমাদের একটু। যদি আমরা না করতে পারি নিজেদের মানিয়ে নিতে, একটু সরে দাঁড়িয়ে সাইড লাইন থেকে দেখাই যায় আর কি। না, আমার যেটা আপনার প্রেজেন্টেশন নিয়ে আমার যেটা বলার আছে, দুটো তিনটে কথা। এক হচ্ছে, আমার আমার দুর্দান্ত আজকে যে ধরনের প্রোগ্রাম হলো, যে ইমেজ আমরা দেখলাম, আমরা তো সাধারণত তা নিয়ে কাজ করি না এখানে। সেটাতে মানে আমরা মানে অসীম কৃতজ্ঞতা আপনার কাছে। কিন্তু আমার বলবেন কয়েকটা না। ফিডব্যাক আছে। হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে, আপনি যখন প্রথমে শুরু করছেন এই কেভ পেন্টিং দিয়ে, হুম, আহ, তারপরে আপনি হিয়েরোগ্লিফ দিয়ে হুম, আসছেন, হুম, হুম, আহ, এখানে কতগুলো হয়তো জেনারেলাইজেশন রাখছেন যেগুলো হয়তো একটু দেখা দরকার। যেমন হুম, কেভে ওরা যে ছবি দিয়েই কমিউনিকেট করতো, আমরা কিন্তু সেটা জানি না ওদের ল্যাঙ্গুয়েজ ছিল কিনা। মুখে মৌখিক ল্যাঙ্গুয়েজ, ওরাল ট্র্যাডিশন তো পৃথিবীর অনেক জায়গাতেই আছে, ওরাল ট্র্যাডিশন ছিল কিনা আমরা কিন্তু জানি না। সুতরাং আমি ধরে নিচ্ছি, আগে ধরুন 50 বছর আগে কেভ প্রিহিস্ট্রি নিয়ে যারা রিসার্চ করতে, এখনো কিন্তু এটা অনেক বদলেছে। আমরা ওখানে অনেক কিছুই, কালকে যখন একটা এক্সপেডিশন হবে, নতুন কিছু বেরোবে, কি যে জানবো। কারণ কেভ পেন্টিং যে এক্সিস্ট করে সেটা তো 18th সেঞ্চুরিতে কেউ জানতো না।
এগুলো তো 19th সেঞ্চুরিতে লাস্কো টাস্কো আলতামিরা আবিষ্কার হয়েছে। সেই জন্য ওখানে একটুখানি আমার মনে হয় একটু একটু কোয়ালিফাই করা উচিত রিমার্ক গুলোকে, যে ওরা এই যে চাইল্ডের সঙ্গে এক করে দেওয়া ওদের, কিন্তু আমরা মনে করি প্রিহিস্ট্রির মানুষরা চিলড্রেন, মানে যারা শিশু না, কিন্তু নয়, ওদের হয়তো একটা বিরাট সফিস্টিকেশন ছিল যেটা আজও আমরা বুঝতে পারিনি। সেই না, জায়গাটাকে আমি হয়তো ঠিক মতো বোঝাতে পারিনি। হোয়াট আই ট্রাই টু সে, যে এই ছবি আঁকাটা একটা জন্মগত ব্যাপার, সে প্রিহিস্ট্রিক বলুন আর এখনকারই বলুন। কারণ ওই জন্য বাচ্চাদের সঙ্গে কম্পেয়ার করেছিলাম। বাচ্চাদের টেন্ডেন্সি হচ্ছে লাইন কাটা, হ্যাঁ, দেয়ালে আমার মনে মেঝেতে হয় ওখানে দেয়ালে। একটু মানে ওরা কিন্তু বাচ্চাদের মতো করে নাও করে থাকতে পারে, দেখে না আমাদের না, মনে হচ্ছে ওরা বাচ্চা। ভালো করেছে। ওরা তো খুব খুব ইমেজগুলো দেখলে খুব মনে হয় কোথায় শিখলো এরা, আমার এটা মনে হয়েছে। ওদের একটা কোনো প্ল্যান ছিল যেটা বাচ্চাদের থাকে না, না, সেই জায়গাটাকে একটু রেখে। আরেকটা জিনিস আমার মনে হলো, আপনি আর দুটো জিনিস বলবো। একটা হচ্ছে হুম, আপনি যখন বলছেন রেনেসাঁসে স্কুল অফ অ্যাথেন্স দেখিয়ে যে হুম, ওখানে হুম, পার্সপেক্টিভ ছিল, আমাদের পার্সপেক্টিভ তা কিন্তু নয়। আমাদের মানে ওই বলার ধরনটা একটু নজর রাখা, যে আমাদের পার্সপেক্টিভ ইন্ডিয়ান মিনিয়েচারে পার্সপেক্টিভ মাল্টি পয়েন্ট পার্সপেক্টিভ, যেটা ওখানে ছিল আমাদের ছিল না ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ absolutely কিন্তু right. Yes, মানেই you are right. আপনি মিন করছেন ওটা আমি জানি। You are right. হুম, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ সেটা ইউরোপে এসছে। আমাদের যেটা ছিল একই সঙ্গে রাস্তা এবং বাড়ির ছাদের ওপরটা দেখা যাচ্ছে, মাল্টি পয়েন্ট পার্সপেক্টিভ। আর তৃতীয় যেটা আমার মনে হলো আপনার সমগ্র প্রেজেন্টেশনে যেটা হলে খুব ভালো হয়, এটা একটু হয়তো আপনাকে রিসার্চটা অন্যদিকে নিয়ে যেতে হবে, যেটা আমার প্রথম স্ট্রাইক করলো আপনার মধুবনী দিয়ে প্লেনের ওটা হুম, দেখার পর, যে হুম, আজকে যে সমাজে যে কোনো জায়গা থেকে ইমেজ নেয়, ধরুন আমি যদি এইটাকে ধরি, ওটা ক্রিয়েটিভিটির জায়গাটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আজকে এখানে একটা পাওয়ারের ব্যাপার আছে। হুম, যে সমাজের মধ্যে যে ক্ষমতার অসাম্য, যে তুমি হুম, ফোক থেকে নিয়ে নিচ্ছ একটা ক্যাপিটালিস্ট এন্টারপ্রাইজকে প্রমোট করার জন্যে, সেখানে একটা এই যে আমাদের সমাজে যে ক্ষমতার অসাম্য এবং অনেকটাই শ্রেণীর ব্যাপার আছে, যেগুলো কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বলা যেতে পারে যে কোন শ্রেণীকে এটা সার্ভ করছে। সুতরাং আমি যে এই যে কৃষ্টির কথা বলছি, এটা হুম, কাদের, কারণ এটা তো টার্গেটেড আপনি তো বলছেনই। সেখানে যদি এটা নিয়ে একটু যে মধুবনীকে নিয়ে তুমি প্লেনের অ্যাডভার্টাইজ করছো, এটা দুর্দান্ত ক্রিয়েটিভ, কিন্তু এটার ফলে একটা ওই জায়গাও বেরিয়ে আসছে। আশা করি আমি বোঝাতে পারছি কি বলছি আর কি, হুম, যে হুম, আপনি মানে আমাদের সমাজের মধ্যে যে অপরত্ব, যে হুম, আদারনেস, যে আমরা যাকে ফোক বলে জড়িয়ে ধরি বুকে, ওটা তো হুম, অ্যাকচুয়ালি তারা তো মার্জিনালাইজড। আমাদের হুম, সোসাইটিতে তারা মার্জিনালাইজড। আমাদের এই যে পুঁজিবাদের যে থেকে যে বেরোনো এই যে বিজ্ঞাপনের যে জগৎ, এটা তো কমপ্লিটলি শহুরে, এবং এটা এসছে পুঁজিবাদ থেকে। সেখানে এই যে রিলেশনশিপগুলো, কি কি ইমেজ আমি নিচ্ছি, তার ফলে সেখানে রিলেশনশিপটা কিভাবে প্রকাশ পাচ্ছে বা পাচ্ছে না, এইগুলো নিয়ে একটু প্রেজেন্টেশনের মধ্যে এগুলো রাখলে, অফকোর্স এটা বড় প্রেজেন্টেশন হবে। যে আমার মনে হয় এটা, কারণ আমরা বিজ্ঞাপনকে দেখছি ক্রিয়েটিভ জায়গা থেকে, ঠিক আছে, একদম আমি চাই, কিন্তু সেখানে তো অনেক জায়গায় যে বিজ্ঞাপনের একটা ব্যাপার আছে বিভিন্ন জায়গা থেকে ইমেজ নেওয়া, সেই ইমেজ নেওয়ার মধ্যে কোনো স্টেরিওটাইপ করা হচ্ছে কি হচ্ছে না, সেই গোষ্ঠী বা জনজাতির সঙ্গে আমি কি সম্পর্ক তৈরি করছি। মধুবনী যারা করে তারা সেই দিন মানে কয়েক বছর আগে পর্যন্ত তার কোনো প্লেনে উঠবেই না তারা, এই ওটা তো একেবারে সেরকমই ছিল। একটু ইনফরমেশনটা ঠিক করে দিই, এটা ওয়ার্ল্ডলি পেন্টিং, ওটা মধুবনী না। হ্যাঁ, মধুবনী ওটা না, ওয়ার্ল্ডলি ওয়ার্ল্ডলি আমি রাইট। কেন সেরকম আর কি। আহ, সেখানে ওয়ার্ল্ডলি, আচ্ছা ওটা মধুবনী না, আমি ইয়েটা ইমেজটাও ছোট ছিল। হুম, তা হুম, এই যে আজকে এই সব ওয়ার্ল্ডলি বা মধুবনী শিল্পীদের বিদেশে নিয়ে আসা হয় এই ওয়ার্ল্ড ফেয়ারে, এটা হুম, তো গত 25-30 বছরে হয়েছে, তার আগে কেউ ভাবতেও। সুতরাং এই এই জায়গা থেকে বোধহয় একটু মানে জিনিসটা আরো রিচ হয়, এটাই আমার বলার ছিল আর কি। হুম। খুব আদারওয়াইজ বিউটিফুল ভাবনা আপনি আমায় দিলেন। ইটস এন এক্সেলেন্ট কনসেপ্ট আপনি যেটা শ্রেণী, বললেন। আমাদের ভাবতে হবে। সমাজের মধ্যে শ্রেণী, ভারতের মতো জায়গায় শ্রেণী বা জনগোষ্ঠীর যে তফাৎ, সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে বা করছে না এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আর কি। যেমন আমুল যা করবে, আমুলটা একেবারে ছড়িয়ে গেছে, আমুলের ম্যাসকট দেখে
যে কোনো একটা গ্রামের, কারণ আমুল বাটার বা আমুল অন্য ঘি সবাই জানে, অ্যাজ অপোজ না, টু একটা ব্র্যান্ডেড ঘড়ি, সেটার যে আমুল গোল। সেক্ষেত্রে আমার মনে হয় আমুল সেক্ষেত্রে অনেকটা আরবান অডিয়েন্সকে টার্গেট করেছে। কেন আমুল অনেক ক্যাপশন যেগুলো কন্টেম্পোরারি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে রাইট। অনেকগুলো মানে খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, যেটা একদম প্রত্যন্ত গ্রামের লোকেদের সঙ্গে কানেক্ট না, হয়তো করবে ওদের না। কিন্তু জন্য কিন্তু ম্যাসকটটা তো বিজ্ঞাপন কানেক্ট আলাদা, করবে। ওটা কিন্তু ম্যাসকটটা খালি বিজ্ঞাপন কানেক্ট করবে, আলাদা, হ্যাঁ ওটা ওদের জন্য আলাদা মানে বিজ্ঞাপন আলাদা। হ্যাঁ ওদের জন্য হ্যাঁ, আপনি ওই ওই দেখবেন, ওই ওইটা পুরো আলাদা, ওই সেকশনটা হ্যাঁ, আলাদা পুরো, ওদের নো ডাউট। কনসেপ্টটাই কিন্তু আলাদা ওটা টোটালি। ওই ব্র্যান্ডের সঙ্গে আর কি রিলেট করা ইয়েস, বলে। ইয়েস। এটা ম্যাসকটটা মেন, তো মানে ওই হ্যাঁ সিম্বলটা তো সবাই গ্রামের লোকও চেনে। সবাই গ্রামে করে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কমিউনিকেশনটা আলাদা, অন্যরকম হ্যাঁ ভাবে ওরা করে। হুম। আর তারপরে তো বিজ্ঞাপনে তো একটা মানে মূল স্ট্রাকচারটাই হচ্ছে যে টার্গেট অফ অডিয়েন্সটা আগে আমরা বিজ্ঞাপন তৈরি করার আগেই জাজ করি যে কাদের জন্য বানাচ্ছি, মানে সেটা তো হ্যাঁ, অ্যাবসলিউটলি সেইটা বড় পয়েন্ট। এই যে আমি যেটা বলতে চাইছি যে এই যে টার্গেট অফ অডিয়েন্স। টার্গেটটাকে নিয়ে একটু কথা বলা, বিজ্ঞাপনের কৃষ্টি তো আসে, কিন্তু যে ক্রিয়েটিভিটি এখানে টার্গেটটা, এবং সেটা আমাদের সোশিও ইকোনমিক জায়গাতে কি সম্বন্ধে কি বলছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে বিজ্ঞাপন একটা পারপাস আছে অডিয়েন্স নিয়ে, যেটা বোধহয় ভিজুয়াল আর্টে ওই পারপাসটা নেই। এটা একেবারে আর্টিস্টের হ্যাঁ, একেবারে সেই জন্যই সেই ব্যক্তিগত একটা, পারপাসটাকে বোঝা প্রত্যেকটা হ্যাঁ, বিজ্ঞাপন। তো সেইখানে ওটা আলাদা হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। এনিওয়ে, এই আলোচনা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ তাহলে হ্যাঁ, না এটা যে আপনি আজকে যেটা করলেন, প্যান্ডোরাস বক্স খুললেন আর কি, বুঝলেন তো? হ্যাঁ, প্যান্ডোরাস বক্স। দারুণ কিছু তো, অসাধারণ সাংঘাতিক, মানে অনেক জায়গাকে থ্যাংক ওপেন ইউ। করে দিল, অনেক যেমন আমার ইনফরমেশন কাছে মানে একটা জানতাম না। কালেকশন আছে, ইন্টারনেট থেকেই কালেক্ট করা, আমি আপনাকে পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো। ওকে। এ দেশের অফেন্সিভ, মানে অফেন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, বুঝলেন তো? হুম, সবই ওই হুম, আপনার খবরের কাগজ বা পত্রিকা, আমি হুম। জোগাড় করেছি। কবেকার কোনটা কিভাবে হয়েছিল কিন্তু সব ওই জামা কাপড় বা কথা বলার ধরন বা কপিরাইট, এই আপনার ওটা কি, কি বলে আপনার স্লোগানটা, কি একটা হুম। নাম আছে না? ক্যাপশন, ক্যাপশন আছে, হ্যাঁ স্লোগান আছে, হ্যাঁ, বেস লাইন আছে, অনেক কিছু বলে। কপিরাইট তো বলে, কপিরাইটার বলে তো যারা ওইটা তৈরি কপিরাইট করে। যারা হ্যাঁ, লেখে। হুম, এগুলো দেখে মোটামুটি বোঝা যায় 50-এর দশকে না 80-র দশকে বোঝা যায়, হুম, কিন্তু হুম। অদ্ভুত রেসিস্ট কতগুলো মানে একটা রেসকে স্টেরিওটাইপ করা এই ধরনের, এই যে মাখনের অ্যাড বা কোনো কিছু সিগারেটের অ্যাড বা মেয়েদের ছোট করা, একটা অদ্ভুত আছে, এবং সেগুলো নর্মালাইজ, আজকে ওগুলো হলে হইচই পড়ে যাবে, কিন্তু না, নর্মালাইজ। এটার একটা একটা বিজ্ঞাপন কলকাতা শহরে হয়েছিল অনেকদিন আগে। নাম্বার 10 বলে একটা সিগারেট ছিল। হ্যাঁ হ্যাঁ, তা আমি বলছি বোধহয় এটা আর্লি 80s এর। হ্যাঁ হ্যাঁ নাম্বার 10 এর যখন প্রাইস রিডিউস হয়ে গেল, মানে প্রাইস পড়লো, তখন ওরা দেখেছিল একটা মেয়ের বডি পেছন থেকে তার হ্যাঁ জিপটা টানা হচ্ছে, আর লেখা হচ্ছে ডাউন ডাউন কামিং ডাউন। সেটা নিয়ে হ্যাঁ, কিন্তু বিরাট সমালোচনা হয়েছিল। বিরাট, হ্যাঁ। এই 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 যে আমি আপনাকে পাঠাবো এদেশের কনটেক্সটে কিছু, আর আমার কোনো কনটেক্সট নেই সেগুলো, কিন্তু আপনি শুধু ভিজুয়াল গুলো দেখবেন আর কি। আমার খুব ইন্টারেস্টিং মনে হয় যে ওই অ্যাড দেখে, শুধু বিজ্ঞাপন দেখে একটা সমাজ সম্পর্কে অনেক কিছু জানা যায়। অফকোর্স বিজ্ঞাপন তো সমাজের রিফ্লেকশন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেই অন্য দিকগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বার করা আর কি। আচ্ছা, আর একটা বিষয় তো, আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে আমরা মানে সেটাও তো অলমোস্ট একটা, যখন আমি একটা বিজ্ঞাপনের কম্পোজিশন টোটাল তৈরি হয় সেখানে আহ, একটা ছবি তৈরি করতেও যেভাবে আমি ভাবি আর কি, মানে সেখানে মিনিমাল অ্যাপ্রোচ তো আছেই, বা ইলাস্ট্রেটিভ ওয়েতে যেটাই যেটাই করি না কেন, কিন্তু তার রং, তার যে ভলিউম, এই সমস্ত গুলোও কিন্তু আমরা ওই ছবির মতনই হয়তো মানে এখানে ভাবি আর কি। মানে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হ্যাঁ, টাইপোগ্রাফিক বিরাট সবটাই পার্ট সবটাই একটা প্লে পেন্টিং করে। এর মতন আর কি, মানে পেন্টিংটা তখনই একটা জায়গা ব্যালেন্স হয়। অফকোর্স, আর অফকোর্স। কোনো মন্তব্য? আজকে এটা একদম অন্য রকমের একটা হ্যাঁ, প্রোগ্রাম হলো, এটা আশা করি দাদা এটা আমার আমাদের মাথায় আমার আরো এখানে একটা আসবে। হ্যাঁ, বলো বলো অভিক। আমার একটা জিনিস মনে হয়েছে, আপনি যেটা বললেন ওই ওয়ারলি প্রিন্টিংটা নিয়ে, ওটা তো মনে হয়েছিল, কিন্তু আর একটা জিনিস হচ্ছে ওই ডেভিডের হাতে বন্দুক ধরানোর যে বিষয়টা, ওটা আহ ওখানে কেন ওটা মানে আপত্তি করা হয়েছিল জানি না, কিন্তু আমরা যদি দেখি এবং এটার সঙ্গে অনেকটা মানে কনটেক্সটার সঙ্গে মিল পাবো, যে
যে ডেভিড মানে ওই সৌন্দর্যতা বোধ, এবং তার সঙ্গে যে একটা ইউরোপিয়ান সৌন্দর্য বোধকে একটা সারা পৃথিবীর সৌন্দর্য বোধ বলে মানে চালিয়ে দেওয়া। এবার এটা যদি সেইখানে যদি বন্দুক না হতো তাহলে হয়তো অতটা এটা ক্রিটিসিজম কিন্তু মাথায় রেখো অভিক, ওটা ইউরোপিয়ান ইটালিয়ান, আর এই বন্দুকের ব্যাপারটা হচ্ছে আমেরিকান। হ্যাঁ, এবং এইখানে আমেরিকান একটা কোম্পানি। ওয়েস্টার্ন বলে সব এক না, ওরা না, ভীষণ এক্স্যাক্টলি। অপছন্দ পুরা করে আলাদা। সারা ইউরোপে আমেরিকার হ্যাঁ, এই গান কালচার, সব হুম, বন্দুক অ্যাবসলিউট, ইয়ে। অ্যাবসলিউটলি সেই কারেক্ট। ওই জন্য কালচার ওটা আলাদা। আসছে ওখান থেকে। আচ্ছা, প্রচন্ড ইয়ে হয়েছিল, মানে repercussion। ইটালির একটা, ফ্লোরেন্সের একটা প্রাইড হচ্ছে ডেভিড। Yes. মানে ওটা তুমি যে ডেভিড কি করেছিল, গোলায়াতকে গুলতি মেরেছিল, তারপরে ডেভিড তো রাজা হয়েছিল ইহুদিদের, সে সব ছেড়ে দাও। ওই যে আমাদের দেশের তুমি যদি রামের মতো। ফ্লোরেন্সে করে যাও, ওইটা হচ্ছে একটা ওদের ইটসেলফ, মিকেলাঞ্জেলো তৈরি করে রাইট, ডেভিড একটা ভগবান মতো। হ্যাঁ, এটা আমাদের সেইখান থেকে রামের তুমি মতো। আমেরিকানকে এত হেট করে ওরা, আমেরিকার যে গান কালচার, যে Absolutely. বন্দুকের প্রতি প্রেম, এই জায়গায় একটা বিরাট ওদের মানে অফেন্ডেড হওয়ার ব্যাপার আছে আর কি। হুম। এটা ধর্ম টর্ম অত না, আমার কালচারকে নিয়ে তুমি তোমার জঘন্য গান কালচারকে প্রমোট করছো, ব্যাপারটা তাই। Exactly. কারণ Exactly. ডেভিডের যে ভায়োলেন্স, সেটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে, একটা ছোট লোক, মানে খুব দুর্বল লোক, মানে ওর ফিজিক তো মাইকেলাঞ্জেলো ওটা করেছে, সেটা তো অন্য গল্প আছে, তার যে ওর ভেতরের অন্তরের যে জোর, কিন্তু অ্যাকচুয়ালি গোলায়াত ছিল জায়েন্ট। ও সেই এখনো সেই দুর্বল আর সবলের ইয়েতে, সংঘাতের ক্ষেত্রে ডেভিড এন্ড গোলায়াত বলে লোকে। সেই Absolutely. সেখানে ওরা ওই বন্দুক ধরিয়ে দিয়েছে, এবার তোর গুলতির বদলে বন্দুক, এই টাইপের একটা ব্যাপার। সেটা মানবে কেন এটা? আর ফ্লোরেন্সে যদি তুমি যাও ইটালিতে, এক একটা জায়গায় এই ফ্লোরেন্সে ভীষণ ট্র্যাডিশনাল, মানে ওরা ওদের বিলিফ এবং ওদের চলাফেরা খাওয়া দাওয়া ভীষণ ভাবে ট্র্যাডিশনাল। আচ্ছা, আর কোনো হ্যাঁ, প্রশ্ন মন্তব্য? ঠিক আছে। ঠিক আছে, তাহলে মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা করার জন্য। আমরা আশা আপনাদেরও করব ধন্যবাদ। I got the আপনি opportunity. ভবিষ্যতে এই হ্যাঁ, ধরনের একটু অন্য অন্য কন্টেন্ট নিয়ে, কিন্তু বিজ্ঞাপন নিয়ে আবার আমরা করব। আপনি আপনি আপনার কোনো প্রেজেন্টেশন তৈরি হলে আমাদের কিন্তু জানাবেন। okay. আপনি জানাবেন, আমরা আবার এই নিয়ে করব, কারণ আমরা চাইছি এইখানের প্রোগ্রামগুলো সব ওই একটা নাকুচু আর্ট, ক্যাপিটালে আর্ট না করে আমরা অনেক কিছু আহ, মানে অন্য যে ভিজুয়াল কালচারের অন্য দিকগুলোকে আনা। কিন্তু মুশকিলটা হচ্ছে সে ব্যাপারে বিশেষজ্ঞকে পাওয়া, এবং তাদের মানে মানে ইচ্ছুক হতে হবে প্রেজেন্টেশন করা এবং প্রেজেন্টেশন তৈরি করে জিনিসটাকে করা। সেইটা আমরা খুঁজে বেড়াই সব সময়। আমার এক বন্ধু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে, বা এ করে ও করে, তো আছেই, আমরা সব সময় করছি, কিন্তু আহ, এইটা আমাদের কাছে একটা নতুন জিনিস হল। হ্যাঁ, তাহলে মৃত্যুঞ্জয় বাবুকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, তাহলে আজকে আমরা অনেক একটু ধন্যবাদ। জানি। থ্যাংক আপনাদেরও ইউ ধন্যবাদ। মৃত্যুঞ্জয়, থ্যাংক ইউ। আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ।